সানি ব্যথাতুর দেহটা নিয়ে নড়ে চড়ে উঠল। একবার শরীরের ব্যথা, বিশেষ করে মেরুদণ্ডের ব্যথা অসহনীয় হয়ে দাঁড়িয়েছে আজ। তার চোখে শুধু তার অর্ধাঙ্গিনীর মুখটা ভেসে উঠছে বারব। আকার রতার রমণী যেদিনই বাধা দিয়েছে সেদিনই কোন না কোন বিপদ তার সম্মুখে এসে দাঁড়িয়েছে। এই তো 6 মাস আগেও বাধা দিয়েছিল, কত বড় কাণ্ড ঘটে গিয়েছিল সেদিন। কথা দিয়েছিল ফিরে আসবে, সে ফিরে আসা হয়েছিল 5 মাস পর। কেরল দীর্ঘ থাকলেও ফিরে তো গিয়েছিল, আজও কথা দিয়ে এসেছে ফিরে আসবে। সানির শুকনো রোগ গিলল আবারও। আর যদি ফিরে যাওয়া না হয়, এত স্বল্প সময় ছিল তাদের যাত্রা, তার ফিরে না যাওয়াতে আর কারো লাভ ক্ষতি না হলেও তার অর্ধাঙ্গিনীর ক্ষতি হয়ে যাবে, ভীষণ রকমের বড় ক্ষতি হয়ে যাবে। তার অর্ধাঙ্গিনীর ভালোবাসার গভীরতায় 1 মাসের সংসারে বুঝে গিয়েছে। মার অভিমানী মুখটা বারবার চোখে ভেসে উঠছে। তার মার অভিমান না ভাঙিয়ে কি তার বিদায় নিতে হবে? 2 দিন ধরে সেও মার সাথে কথা বলেনি, আর মার সাথে শেষ কথা বলার সুযোগ থাকবে না। আর কেমন নিষ্ঠুরতা হচ্ছে তার সাথে, নিজেকে বড্ড অসহায় লাগছে সানির। আনমনে ছক কষতে লাগলো। সানি অতি নিকট আত্মীয় স্বজন 4 জন মিলে খাটিয়াল ধরতে হয়, কে ধরবে তাকে, কে তার ভার বহন করবে? সমাজ, ধর্ম, রক্ত বলে তারও আত্মীয় স্বজন রয়েছে। চোখ বুজে যাওয়ার পরও তারা দরজায় কিল দিয়ে রাখবে নাকি তাকে দেখতে আসবে? তার জন্য তাদের চোখে অশ্রু জড়াবে। যদি না রে তাহলে হেরে যাবে, ভয়ঙ্কর ভাবে হেরে যাবে। সে বুঝে আসা চোখের পাতা তড়িৎ গতিতে মেলে তাকালো। সানি এবার অনুনয় করতে বাধ্য হলো। এমনিতেই সবার করুণা নিয়ে এত দূর এসেছে, এদের কাছে প্রাণের ভিক্ষা চাইতে কি এমন যায় আসে? জানে লাভ হবে না, তবুও শেষ চেষ্টা করলো। সানি আহত দৃষ্টিতে তাকালো লোকগুলোর দিকে, অসহায়ত্ব কণ্ঠে বলে উঠল, মারবেন না আমাকে প্লিজ, বাঁচতে দিন আমায়। আশেপাশে থাকা মানুষের পৈশাচিক হাসির আওয়াজ পুরো ঘর কাঁপিয়ে লল। যেন কি আশ্চর্য তার এই অসহায়ত্ব, এই করুণ মুহূর্ত। কারো ঠাট্টার কারণ নুরুল আহমেদ হাসতে হাসতে বলল, কি কর সাতারা চিহ্ন লায়? হ্যাঁ, তোর ক্ষত বিক্ষত দেহ পাঠামো তোদের শিকদার বাড়ি, দেখমু তোর এত সুন্দর শরীর দেখে তাদের অনুভূতি কেমন হব? সানির অনুরোধ অসহায়ত্ব বিন্দুমাত্র ঠাঁই পেল না তাদের মনে। সানি চেষ্টা চালালো আবারও। দীর্ঘ 17 বছর ধরে আপনজনদের কাছে চেষ্টা চালিয়ে ব্যর্থ। এরা তো তার বংশগত শত্রু, এরা এত সহজে কেন অনুরোধ মানবে? সানি ধৈর্য হারা হলো না, আবারও অনুরোধ করে বলে, কথা দিচ্ছি আপনাদের রাজনৈতিক বিষয়ে কোন মাথা ঘামাতে আসবো না। আমি অনেক দূরে থাকবো, আমি এতিম তো আমিও হয়েছি, হিসেব মিটে গিয়েছে তো। তবে ক্ষত করে যদি শান্তি পান তবে তাই করুন, শুধু প্রাণটা রাখুন। সানির এমন অসহায়ত্ব কণ্ঠ হৃদয় স্পর্শ করল না তাদের, বরং নুরুল আহমেদ আরও বিদ্রূপ করলেন সানির এই অসহায়ত্বের। প্রাণ দরকার নতুন বউয়ের জন্য, নাকি নতুন বউটার ভাগ্য খুব খারাপ? তবে দ্বিতীয় বিয়ের জন্য পাত্র আমরাই খুঁজে দিমু নি। তোর মায়ের মতো বিধবা থাকতে দিমু না। তোর মা কিভাবে এমন স্বামী ছাড়া 17 বছর পার করে দিল? হ্যাঁ, উচ্চ স্বরে হেসে উঠল উপস্থিত সবাই। তবে এই রসিকতার বাক্যটুকু কানে পৌঁছাতে চোয়াল শক্ত হয়ে এলো। সানি ঘাড়ের রগটাও ফুলে উঠেছে, চোখ জোড়া হয়ে উঠেছে ভয়ঙ্কর লাল। সানি চোখ জোড়া বন্ধ করে নিল। রাগ যেন নিয়ন্ত্রণের বাইরে, শরীরের রক্ত চলাচলের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। তার জীবনে গুরুত্বপূর্ণ 2 জন মানুষ, তার গর্ভধারিণী মা আর তার সহধর্মিণী, তাদেরকে নিয়ে এমন বিশ্রী ঠাট্টা মেনে নিতে পারল না সানি। এই ঠাট্টা কোনো পুরুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ড্রাগসের প্রভাবটাও কারণ মুহূর্তে কেটে গেল। নুরুল আহমেদ আবারও ঠাট্টা করে বলল, ক্ষত না করেও ভয়ঙ্কর আঘাত করা যায়, দেখবি আয় দেখাই। বাক্যটুকু বলে ঠোঁটের কোণে পৈশাচিক হাসি বজায় রেখেই সানির ডান হাতের কবজিটা শক্ত করে ধরল নুরুল আহমেদ। একদিকে মোচড় দিয়ে ধরল। অসহ্য যন্ত্রণায় সানি উচ্চ স্বরে ব্যথাতুর কণ্ঠে চিৎকার দিয়ে উঠল। সানির আর্তনাদে যেন ওরা ভীষণ আনন্দ পেল। কি নিষ্ঠুর ছিল তাদের পৈশাচিক হাসির আওয়াজ সানির চোখের কিনারা দিয়ে পান হ্রস্বই কার গড়িয়ে পড়ল। অসহ্য যন্ত্রণায় যেন তার আজ প্রাণটাই বেরিয়ে যাবে। আনমনে ভাবতে লাগলো, এই তো তার জীবনের ইতি টানার সময় চলে এসেছে। তবে তার বিদায় মুহূর্ত এত নিষ্ঠুর কেন? তার কষ্টে সবাই হাসছে, এই রকম বিদায় তার ভাগ হসন্ত যে লেখা ছিল হাতের। অসহ্য যন্ত্রণা আর সয় নিতে পারছে না সানি। এদিকে মানুষটা হাত ছাড়ার নামই নিচ্ছে না, মনে হয় মানুষটা তার হাত ছিঁড়ে নিতে চাইছে। এদিকে মানুষটার বলা বিশ্রী বাক্য, হাতের অসহ্য যন্ত্রণা, সকলের ওইকার সাচিক হাসি, সব মিলিয়ে সানি যেন নিজের হিতাহিতজ্ঞান হারিয়ে ফেলেছে। আপাতত হাত ছাড়ানোর প্রয়োজন, সর্বোচ্চ চেষ্টা করলো সানির শরীর ফুটবল, তাই তেমন জোর খাটাতে পারছে না। মানুষটার ক্রমান্বয়ে যেন হাতের জোর বেরিয়ে চলে। সে ব্যথা যেন সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছে। কম্পিত বাম হাত দিয়ে আশেপাশে কিছু খুঁজে যাচ্ছিল সানি। মানুষটাকে আঘাত করে যদি মুক্তি মিলে। সানির হাত নিজের বাম পকেট স্পর্শ করলো, কিছু একটার স্পর্শ পেল সানি। পিতো হাতের প্যান্টের পকেট থাকা কলম বের করে আনলো। গাঢ় খয়েরি রঙের কলম, কলমের 2 প্রান্তে সোনালি রংটা জলজল করছিল। সানির পছন্দের কলম, এটা ব্যথা সহ্যের সীমা অতিক্রম করাতে চোখে বুঝে এসেছে শেষ সময়েই সানি
অকারণ শক্তি প্রয়োগ করে চোখ পাতা বন্ধ রেখে আঘাত করল নুরুল আহমেদকে। মুহূর্তে তাজা গরম তরল ছিটকে পড়ল সানির মুখে। হালকা আকাশি রঙের শার্টটাতেও টকটকে গাঢ় লাল রং লেগে গেল। হাতের বাঁধন ছেড়েছে এবার, তবুও সানি যেন হাত নাড়াতে পারছে না। হাতটা যেন অবশ হয়ে গিয়েছে। সানি চোখ মেলে তাকানোর আগেই তার কাঁধে কেউ দুপ করে মাথা রাখল। সানি চোখ মেলে তাকালো। এবার সানির দৃষ্টি পড়তেই ভয়ে ছিটকে দূরে সরে আসলো। কেমন ভয়ঙ্কর দৃশ্য! চোখ জোড়া বিশাল গোল আকৃতি ধারণ করেছে সানির। ভয় হাত পা অনবরত কাঁপছে। আশেপাশে থাকা লোকজন নিস্তব্ধ হয়ে তাকিয়ে রয়েছে। চোখের পলকে ভয়াবহ অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটে গেল। সানির সর্বোচ্চ শক্তি নিয়ে আঘাত করা কলমটা নুরুল আহমেদের কণ্ঠনালীর ঠিক ডান পাশ ভেদ করে ভেতরে প্রবেশ করেছে। সানি ছিটকে সরে আসাতে নুরুল আহমেদের রক্তাক্ত দেহ মেঝেতে এক পাশ হয়ে পড়ল। মানুষটা হাত পা নেড়ে ছটফট করল। কয়েকবার ঠোঁটের ফাঁক দিয়ে গলগল করে টকটকে লাল রঙের তরল বেরিয়ে এলো। সানি ভয়ে কাঁপছিল, তখনও আতঙ্কিত চেহারা নিয়ে তাকিয়ে রয়েছে সেদিকে। দুজন লোক ছুটে এলো। সানি নুরুল আহমেদ ব্যতীত আর কাউকে চেনে না। সানির সম্পূর্ণ দেহ থরথরিয়ে কাঁপছে। কম্পিত দেহ নিয়ে একটু একটু করে এগিয়ে এলো সানি। দুজনের ভেতর একজন বলে উঠল, ভাই শ্বাস নিচ্ছে না, মাইরা ফেলছে ভাইরে। সানি যেন আরো থমকে গেল। তড়িৎ গতিতে এগিয়ে এলো পরে থাকা নুরুল আহমেদের রক্তাক্ত দেহটার দিকে। সানি নুরুল আহমেদের বুকে হালকা করে ধাক্কা দিল। চোখ জোড়া মেলে তাকিয়ে রয়েছে, কিন্তু মানুষটার কোনো নড়াচড়া নেই। আর সানি জোরে জোরে ধাক্কাতে লাগলো। এবার কণ্ঠনালী থেকে একটা শব্দ বের করার ক্ষমতা পাচ্ছে না। সানি আরো দুজন এগিয়ে এলো। মুহূর্তে যেন হইচই পড়ে গেল নিস্তব্ধ ঘরের মেঝেতে। নুরুল আহমেদের ক্ষতস্থান থেকে এখনো রক্ত গড়িয়ে পড়ছে। সানি থরথর কাঁপছে। এর হাতে কারো প্রাণ যেতে পারে না, কঠিনভাবে হেরে যাবে সানি, বিশেষ করে রায়হান খানের কাছে ভয়ঙ্কর ভাবে হেরে যাবে সানি। অস্থির হয়ে নুরুল আহমেদের প্রাণহীন নিথর দেহটা ঝাঁকাতে ঝাঁকাতে ডাক ছাড়ো, এই কথা বল। সানি নুরুল আহমেদের গাল এপাশ ওপাশ নেড়ে এক প্রকার পাগলের মতো আচরণ করে যাচ্ছে। নুরুল আহমেদের হ্রস্ব ইকার রবতা সানির ছটফট আরও বাড়িয়ে তুলছে। অস্থির হয়ে ডাকতে লাগলো আবারও, কথা বলিস না কেন? তোদের জন্য আমি হারতে পারবো না। জবাব না পেয়ে সানি যেন আরও অস্থির হয়ে উঠল। প্রাণহীন দেহকে আর জবাব দিতে পারে সেভাবেই পড়েরও ইলো। সানির পাগলামো অতিমাত্রায় বেড়ে গেল। এবার উপস্থিত সবাই সানির পাগলামো দেখে যেন হতবাক। নিজেই খুন করেছে, অথচ এই মানুষটার প্রাণ যাওয়া দেখে মনে হচ্ছে মানুষটারই বেশি কষ্ট হচ্ছে। এ মানুষ তো ভয়ঙ্কর রকমের পাগল। তাদের ভেতর কেউ একজন সানির হাত বেঁধে দেওয়ার জন্য এগিয়ে এলো। নুরুল আহমেদের নিথর দেহটার দিকে তাকিয়ে মূর্তির মতো বসে রয়েছে সানি। সানির দুই হাত পেছনে নিয়ে শক্ত করে হাত বাঁধা হলো, অথচ সানির কোন প্রতিক্রিয়া নেই। সানি চমকে তাকালো আফজাল হোসেনের দিকে। আফজাল হোসেন ভুল কিছু বলেননি, একদম মানুষ মনে হয়নি তাদের। তবে আফজাল হোসেনের মুখে আজ অবধি এমন ধাঁচের কথা শুনেনি। সানি বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে রইল আফজাল হোসেনের দিকে। আফজাল হোসেন সানির দিকে তাকিয়ে কড়া ভাষায় জবাব দিলেন আবারও, আপনার আর বসের ভেতর সবচেয়ে বড় পার্থক্য কি জানেন? আপনি ভুল না করেও মাথানত করেন, আর বস ভুল না করলে কারো বাপের ক্ষমতা ছিল না তার মাথানত করার। একটা ভুল করেছিলেন, আপনার মাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিলেন, এজন্য খান বাড়ির সকল অপমান সহ্য করেছেন। অন্য কেউ হলে তার দিকে উঁচু গলায় কথা বলার সাহস দেখাতো না কেউ। সানিও কড়া ভাষায় প্রতিবাদ জানালো আফজাল হোসেনের কথায়, পাপের রাজত্ব থাকলে ভয় পাওয়া স্বাভাবিক নয় কি? মানুষের প্রাণ কেড়ে নেওয়ার আমি কেউ না। একটা খুন একটা পরিবারের জন্য কতটা কাল সে আমার থেকে ভালো কে বুঝে? বাবার কর্মের জন্য সমাজ তো বাদ দিলাম, নিজের লোক কদের কাছে কতটা ছোট হতে হয় তা আমার থেকে ভালো কে জানে? মানুষের করুণা নিয়ে দুমুঠো ভাত খেয়ে বেড়ে ওঠা সে আমার থেকে ভালো কে জানে? তাহলে প্রাণ যেতে দিন। মীমাংসা আর প্রতিবাদ বলতে একটা শব্দ রয়েছে, আমি অস্বীকার করছি না। আমার আর আপনার বাবার যে রাজত্ব ছিল সেটা পাপের, কিন্তু এখানে আসাটাও কারণ ছিল, যেমনটা আজ আপনার হাতে কারো প্রাণ যাওয়ার কারণ ছিল। তবে আমি চাই না আপনি এইগুলো পথে পা বাড়ান। আমি চাই আপনি নিজেকে দোষার ও করা বন্ধ করুন। অন্যায় না করেও অন্যায় মেনে নেওয়া অন্যায়। আপনি কোন অন্যায় কাজ করেননি, আপনি হেরে যাননি, আপনি জানেন আমরা কেন চুপ রয়েছি। আপনি একবার হাতের বাঁধন খুলে দিন, মির্জা বাড়ির বংশের অস্তিত্ব প্রমাণ সহ মিটিয়ে দিব। সানি আফজাল হোসেনের কথার আর কোন প্রতিউত্তর করল না। গাড়ি চলছে আপন গতিতে। সানি নিস্তব্ধ হয়ে বসে রয়েছে। তখন থেকে কি এত ভাবছে কে জানে। আফজাল হোসেন কয়েকবার তাকালেন সানির দিকে। সানি তখন থেকে মাথা আকার নিচু করে বসে রয়েছে। বারবার ঢলে পড়ছে সানির দেহ, বুঝাই যাচ্ছে শরীরে শক্তি পাচ্ছে না ছেলেটা। এরই মাঝে সানির গা গুলিয়ে আসাতে বমি করেছে কয়েকবার, তাই শরীরটা বেশি ফুটবল হয়ে পড়েছে। সানি চোখের পাতা বন্ধ করতে আকার রোচে না। চোখের সামনে বারবার ভেসে উঠছে নুরুল আহমেদের নিথর দেহ। কয়েক সেকেন্ডের ব্যবধানে কিভাবে তার হাতে কেউ প্রাণ হারালো। আফজাল হোসেন সানিকে কোথায় নিয়ে এসেছিল সানির জানা নেই, শুধু পরনে পোশাকটা পাল্টে হাত
মুখ ধুয়ে নিয়েছে সানি। আফজাল হোসেন কয়েকবার সানিকে বলেছে, সানিকে এইখানের রাতে থাকতে। সানি স্পষ্ট বারণ করে দিয়েছে, বাড়ি ফিরতে হবে তার। ঘড়িতে তখন রাত প্রায় 2টা। তখন বাড়ি ফিরল সানি। আফজাল হোসেন সহ 4জন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। সানি ঘরে প্রবেশ করে একবার মায়ের ঘরের বন্ধ দরজার দিকে তাকালো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে সানি, কিন্তু আফসোস নামক সৌভাগ্যের সুযোগ কেড়ে নিয়েছে। মায়ের কাছে ছুটে যেতে ইচ্ছে করছে তার। জানে অভিমানে তার মা আজও দরজা খুলবে না। তার মা হয়তো ঠিক বলেছেন, তাকে দুনিয়ায় আনা অপরাধে এর সমাজে ক্ষমা উচিত, কারণ আজ তার ছেলে খুনি। খুনের রক্ত লেগেছে হাতে। বুকটা যেন ভীষণ ভারী লাগছে, শ্বাস নিতেও বুকে অসম্ভব ব্যথা অনুভব করছে সানি। ঠোঁটের ফাঁকে দীর্ঘ শ্বাস ছাড়লো। একবার পা বাড়ালো নিজের ঘরের দিকে। ঘরের দরজা চাপানো। আজ দরজা খুলতে হাত কাঁপছিল সানির। ভয় হচ্ছিল তার সহধর্মিনীর চোখে চোখ মেলাতে পারবে কি। কম্পিত হাতে দরজা খুলল সানি। সানির জন্য অপেক্ষা করতে করতে কখন যে আধশোয়া হয়ে ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই সারার। তবে কাঁচা ঘুম থাকায় দরজা খোলার আওয়াজে ধরফিয়ে উঠে বসল সানি সারার চোখের দিকে তাকালো না। এত রাত কার? সারাকে এখনো জেগে থাকতে দেখে সানি গম্ভীর কণ্ঠে বলল, এখনো ঘুমাসনি? সানির এমন আচরণে একটু অবাক হলো। সানির আচরণ অনেকটাই ব্যতিক্রম লাগছে সারার কাছে। মানুষটা সব সময় হাসি মুখে বাড়ি ফিরে, তবে খুব বেশি তোত্তা দিল না সারা। হয়তো মানুষটা অনেক ক্লান্ত, তাই সারা বিছানা থেকে উঠে এগিয়ে গেল সানির কাছে। স্বাভাবিকভাবে বলল, আপনি বললেন রাতেই ফিরবেন, তাই অপেক্ষা করছিলাম। অপেক্ষা, এই ছোট শব্দটি কানে পৌঁছাতে সানির বুক কটা যেন কাঁপুনি দিয়ে উঠল। যদি তার শ্বাস থেমে যেত, তবে অপেক্ষা আর কোনো দিন শেষ হতো কি? তার অপেক্ষার পরিণতিটা ভয়ঙ্কর, নিষ্ঠুর হতো না। চোখ জোড়া ভিজে আসতে চেয়েছিল, তবে চোখের পানি নিয়ন্ত্রণ করা এই বিষয়ে সানি অভিজ্ঞতা বহু বছর আগেই অর্জন করেছে। নিজেকে সামলে নিল সানি। সানিকে পরখ করে দেখতে লাগলো। মানুষটাকে দেখতে অনেক ক্লান্ত লাগছে, মনে হচ্ছে মানুষটার শরীর ভীষণ ফুটবল। সানির শক্তপোক্ত বাহু 2 হাতে ধরল। সানি বিছানার দিকে পা বাড়াতে গা গুলিয়ে বমি এলো। আবারও দ্রুত পায়ে ছুটল ওয়াশরুমের দিকে। সানির পেছনে সারাও ছুটে গেল। সানির এমন অবস্থা স্বচক্ষে দেখে ঘাবড়ে গেল সানির পিঠে হাত রাখতেই ব্যথায় চোখ মুখ কুচক কার নিল। সানি এক হাতে সারার হাতটা সরিয়ে দিল। এতে আরো অবাক হলো। এক হাতে বেসিনের ট্যাপ চালু করে দিল। সানি জোরে জোরে শ্বাস নিয়ে যাচ্ছে। এত রাতে মানুষটা এত অসুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সারা কি করবে ভেবে পাচ্ছে না। দেখে বোঝা যাচ্ছে মানুষটার কষ্ট হচ্ছে ভীষণ। সানি ক্লান্ত কণ্ঠে বলল, যা ড্রেস নিয়ে আয়, শাওয়ার নিব। দূর থেকে বাড়ি ফিরলে সানি গোসল করে ধুলোবালি ঘাম এসবে মানুষটার খুঁতখুঁতে স্বভাব। সারা কোনো প্রশ্ন করল না। আগে মানুষটার সুস্থ হওয়া প্রয়োজন। সারা এক প্রকার ছুটে গেল আলমারির দিকে। একটা ধূসর রঙের ট্রাউজার আর টাওয়াল নিয়ে এলো। সানি বেসিনে 2 হাতে ভর দিয়ে মাথানত করে দাঁড়িয়ে রয়েছে। ড্রেসগুলো রেখে এগিয়ে এলো সানির দিকে 2 হাতের সাহায্যে সানির শার্টের বোতামগুলো খুলে দিল কিভাবে। সানি হুট করে বাধা দিয়ে বসল। সারাকে থমথমে কণ্ঠে বলল, যা টি শার্ট নিয়ে আমি শাওয়ার নিচ্ছি। সারা দাঁড়িয়ে রইল সেখানেই। রার নীরবতা বুঝিয়ে দিচ্ছে এখান থেকে এক পাও নড়বে না সে। সানি চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ছাড়ল। আবারও মাথায় যন্ত্রণা হচ্ছে ভীষণ। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। বারবার অন্যায় করে ফেলেছে তার সহধর্মিনীর সাথে। তার এমন কালো অন্ধকার জীবনে মেয়েটাকে জড়ানো ঠিক হয়নি, একদম ঠিক হয়নি তার। সানি এবার সারার দিকে তাকালো। সানির এমন লাল টকটকে চোখ জোড়া দেখে সারা যেন আরো ঘাবড়ে গেল। বিচলিত কণ্ঠে বলে উঠল, আপনার খুব বেশি খারাপ গছে? বমি করার পর টক খেলে ভালো লাগে, আনবো আমি। সানি শুধু এর সূচক মাথা নাড়ালো। একবার মাথাটা নাড়াতেও মানুষটার যে কষ্ট হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। সারা এবার শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, আগে আপনি শাওয়ার নেন। দেখেই বোঝা যাচ্ছে আপনার শরীর অনেক ফুটবল। যদি পড়ে যান। এত দুশ্চিন্তা অসহ্য যন্ত্রণার মাঝে তার সহধর্মিনীর কথা শুনে সানি ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে হাসল। এ মেয়ে তার ভার বহন করতে পারবে। তাকে তুলতে গেলে উল্টো এই মেয়ে কোমর ভেঙে 2 দিন ঘরে পড়ে থাকবে। ঠোঁটের কোণে ক্লান্ত হাসি রেখে সানি বলে উঠল, আমার ভার বহন করার শক্তি আছে তোর পুঁটি মাছ। অন্য দিন হলে সারা নির্ঘাত খেপে যেত, তবে আজ খেপে গেল না। সারা প্রসঙ্গ পাল্টে বলে উঠল, অসুস্থ আপনি, তবুও রসিকতা করতে ভুলে যান না, তাই না? তাড়াতাড়ি শাওয়ার নেন আপনি। আর বেশি খারাপ লাগলেই ঘরে চলুন, শরীর মুছে দিচ্ছি আমি। অসুস্থ শরীরে এই রাতে গোসল না করাই ভালো। সানি আর কোনো প্রতি উত্তর রল না। সানি শার্ট খুলে স্ট্যান্ডে শার্টটা ঝুলিয়ে রাখল। সারার তখন চোখ পড়ল সানির উন্মুক্ত পিঠটার দিকে। মেরুদণ্ড বরাবর লম্বা কালো দাগ হয়ে গিয়েছে। আশেপাশে বেশ জায়গায় চিলে ক্ষত, জায়গাগুলোতে কালচে রং ধারণ রয়েছে। কিছু কিছু জায়গা লাল হয়ে রয়েছে। সারা অস্থির হয়ে এগিয়ে এলো সানির দিকে। সানির পিঠে হাত রেখে বিচলিত কণ্ঠে বলে উঠল, আপনি এত আঘাত কিভাবে পেলেন? সত্যি করে বলুন তো। সানির উজ্জ্বল শ্যামবরণ রঙে কালচে রঙের
দাগগুলো সারার বুক কাঁপিয়ে তুলছে, অস্থির হয়ে উঠছে সারা। প্রিয় মানুষটার শরীরে এমন আঘাত সহ্য করার ক্ষমতা কার রয়েছে? সারারও তেমন নেই। নিজের অজান্তে সারার চোখ জোড়া বেয়ে পানি গড়িয়ে পড়ছে, অজানা ভয় বুক কেঁপে উঠছে বারবার। এত আঘাতের চিহ্ন মানুষটার যে ভীষণ কষ্ট হচ্ছে দেখে বোঝা যাচ্ছে, অথচ মানুষটা তাকে মুখ ফুটে বলবে না কিছুই। এর জন্যই বারবার যাওয়ার জন্য তারা দিচ্ছিল তাকে। সানির নিজের উপর রাগ হচ্ছে ভীষণ। আফজাল হোসেন এর কথা শোনা উচিত ছিল, তবে এ দাগ কদিন রেখে রাখবে, আজ না হয় কাল তার সহধর্মিনীর চোখে এ দাগ পড়বেই। এ তো অস্বাভাবিক কিছু নয়। পুরো দুনিয়ার মানুষের সামনে দাগ আড়াল করা সম্ভব হলেও সহধর্মিনীর কাছে আড়াল করা অসম্ভব। সত্যের মুখোমুখি দাঁড়াবে নাকি মিথ্যের আশ্রয় নিবে সানির জানা নেই। তবে এই মুহূর্তে সানিও যেন ভেঙে পড়ছে, তবে ভেঙে পড়া তার জন্য বারণ শক্ত করল নিজেকে। সত্যের মুখোমুখি দাঁড়ানোর বিন্দুমাত্র সাহস নেই সানি। জানা নেই তার সহধর্মিনী তাকে ঘৃণা করবে নাকি তাকে হারানোর ভয় কান্নায় ভেঙে পড়বে। তবে যেটাই হোক, কোনোটাই দেখার ক্ষমতা সানির নেই। তাহলে মিথ্যের আশ্রয় নিতে হবে, ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। সবকিছু নেই এক আর ধ্বংস করে দিতে পারলে আজ সানির মন্দ লাগতো না। সানি ঘুরে দাঁড়ালো সারার দিকে। সারা অশ্রুভেজা দৃষ্টি নিয়ে উত্তরের অপেক্ষা করছে। সানি বাম হাতে আলতো ভাবে সারার চোখে পানির টুকু মুছে দিতে দিতে বলল, ছোটখাটো অ্যাক্সিডেন্ট, তেমন ভয়ের কিছু না। ঠিক আছে আমি। দুর্ঘটনা শব্দটি শুনে ভয়ে সারার বুক কেঁপে উঠল। আবারও দুর্ঘটনা, অথচ ভয়ের কিছু নেই। কেমন অদ্ভুত সান্ত্বনা দিচ্ছে মানুষটা তাকে। মানুষটাকে হারিয়ে ফেলার ভয় মুহূর্তে তারাক রল মেয়েটাকে। সারা আরো দ্বিগুণ অস্থির হয়ে বলে উঠল, মানে কিভাবে হলো? আর কোথাও লাগেনি তো আপনার? সারা ভালোভাবে ঘুরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সানিকে। সহধর্মিনীর চোখে বেকুলতা আর অস্থিরতা দেখে সানি যেন আরো ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। আজ যদি ফিরে আসা না হতো, যদি রক্তাক্ত দেহ বাড়ি ফিরত, কিভাবে সহ্য করত মেয়েটা সামান্য এ আঘাতে? তার সহধর্মিনীর এত অস্থিরতা বারবার সানি তাকে বুঝিয়েছিল না পাওয়ার আফসোস বুক যায়। নিজেকে বোঝানো যায়, কিন্তু পেয়ে হারানোর আফসোস আমরণের। এই মেয়েটার অস্থিরতা ব্যথা যেন হাজারো গুণ বাড়িয়ে দিচ্ছে সানির শরীরের ক্ষতের চিহ্ন দেখতে দেখতে চোখ গেল সানির ডান হাতে। কি ভয়ঙ্কর কালো হয়ে আছে ডান হাতের কবজির ওখানে। সারা আলতো ভাবে স্পর্শ করতেই সানি ব্যথায় হালকা আওয়াজ করে কুকিয়ে উঠল। সারা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। এবার কান্না জড়ানো কণ্ঠে অভিযোগ করে বসল, এর জন্য আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছিলেন তাই না? লুকাতে চেয়েছিলেন আমার কাছে? এ প্রশ্নের জবাব সানির জানা নেই। চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে রইল অপরাধীর মতো। মেয়েটা কাঁদতে কাঁদতে সানির বুকে মুখ গুজল। শত নিয়ন্ত্রণের বাধা পেরিয়ে এবার সানির চোখ জড়াবো এ অবাধ্য নোনা জল গড়িয়ে পড়ল। সারা ডুকরে কেঁদে চলেছে তখন থেকে। কান্না জড়িত কণ্ঠে অস্পষ্ট স্বরে আওড়ালো, দেখুন, আমার সাথে নিষ্ঠুর হবেন না। আপনি জানেন এখন আমার আপনি ছাড়া কেউ নেই। আপনাকে সঙ্গ দেওয়ার অপরাধে আমার সবাই পর, আর আপনি আমাকে ছেড়ে যাওয়ার পায়তারা করলে আমি নিঃস্ব হয়ে যাবে, শূন্য হয়ে যাব আমি। আমাকে ছেড়ে কোথাও যাবেন না, দয়া করুন। আপনি তো জানেন আপনার মেহরুন কতটা নরম। আপনার ভালোবাসায় আমার রঙিন হওয়ার ক্ষমতারও কাটছে, কিন্তু সুখ আমি পারবো না। সানি, অনেক ভালোবাসি তো আপনাকে। সারা এবার অভিমানে কণ্ঠে শক্ত গলায় বলে উঠল, আপনি জানেন তো আমার অভিমান কেমন। কখনো ক্ষমা করব না আমি আপনাকে, বলে দিলাম। সানি বাম হাতে নিজের চোখের পানিটুকু মুছে নিল। এতটা ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি তার ভাগ্য লিখে না রাখলে পারত নাকি? এমন ক্ষতি হতো আর 10 জনের, যদি তার ছোট একটা সংসার হতো। এই মেয়েটার আর্তনাদ, প্রতিটা শব্দ যে তার বুকের অসহনীয় যন্ত্রণা আরো রিয়ে দিচ্ছে। বুঝাবে কি করে মেয়েটাকে? আজ মনে হচ্ছে তার রমণী একদম ভাগ্যবতী নয়। তার কালো অন্ধকার অভিশপ্ত জীবন সম্পূর্ণ গ্রাস করেছে মেয়েটাকে। মেয়েটার সাথে এতটা অন্যায় করা ঠিক হয়নি তার। আসলেই সে ক্ষমার অযোগ্য। সানি শান্ত করল নিজেকে। বাম হাতে শক্ত করে আগলে নিল সহধর্মিনীকে। যথাসাধ্য চেষ্টা করল শান্ত কণ্ঠে বলার, কি পাগলের মতো কথা বলছিস? বলতো ঠিক আছি আমি, দেখছিস না এরকম কত ছোটখাটো অ্যাক্সিডেন্ট অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের সাথে হয়ে যায়। এত ভেঙে পড়লে চলে? আপনাকে কতবার বললাম আমাকে সঙ্গী করে নিয়ে যেতে। এরপর আমি আপনাকে একা দূরে কোথাও যেতে দিব না। আপনার কোনো অজুহাত শুনব না আমি। সারা করা ভাষায় এক প্রকার শাসিয়ে গেল নিকে। সারা চোখ মুছে একটু দূরে সরে এলো। নিজেকে যথাসাধ্য শান্ত করার চেষ্টা করল। সারা নাক টানতে টানতে বলল, কিভাবে শাওয়ার নিবেন? পানি লাগলেই ব্যথা পাবেন। আপনি ঘরে চলুন, আমি শরীর মুছে দিচ্ছি। ভুল কিছু বলেনি তা। সহধর্মিনী এমনিতেই ভীষণ ব্যথা অনুভব করছে, পানির চিটা ব্যথা আরো বাড়িয়ে দিবে। এর থেকে সারার কথা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সানি গায়ে টাওয়াল পেঁচিয়ে উপর হয়ে পড়ল বিছানায়। অসম্ভব ব্যথা অনুভব করছে পুরো শরীর যেন ব্যথাগুলো ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে। কিছুক্ষণের মাঝে সারা বালতিতে পানি ভরিয়ে ঘরে নিয়ে এলো। বিছানার পাশে বালতিটা রেখে একটা নরম কাপড় খুঁজতে লাগলো। সারা বেছে বেছে সব থেকে নরম খুঁজে এনে সানির পাশে বসে
পড়লো মানুষটার এমন কষ্ট সয়ে নিতে পারছে না। মেয়েটা সারা বালতিতে নরম কাপড় ভিজিয়ে খুবই সাবধানে সানির গা মুছে দিল। এই মানুষটার শরীরের প্রতিটা ক্ষতের দাগ সারার বুকে যেন ধারালো অস্ত্রের মতো আঘাত করে যাচ্ছিল। সানির হাঁটু একটু নিচে আরো একটা কালচে রঙের দাগ সারার চোখ জোড়া ভিজে আসছে। বারবার নিজেকে শক্ত করে সানির মাথাটাও মুছে দিল সাবধানে। সানির কোন সারা শব্দ নেই। সারা সানির কানের নিকট একটু ঝুঁকে কোমল কণ্ঠে শুধালো, ঔষধ না খেলে ব্যথা আরও বাড়বে, জ্বরও এসে যাবে। কিছু খেয়ে নিলে ঔষধ খেতে পারতেন, ঘরে তো ব্যথার জ্বরের সব ঔষধই রয়েছে। খাবারের কথা শুনতেই গা গুলিয়ে আসছে সানির। দ্রুত গতিতে নাক সূচক মাথা নাড়ালো সানি। সারাহার মানল না, এভাবে থাকলে ব্যথা বাড়বে, সঙ্গে জ্বরও আসবে। ছোটখাটো তো আর ব্যথা পায়নি মানুষটা। সারা আবারও বলল, এসব শুনবো না আমি, ঘরে বমির ঔষধও রয়েছে, আমি টক আনি আর সঙ্গে স্যুপ বানিয়ে আনি, 10 মিনিট সময় লাগবে, সব রয়েছে তো রান্না করে। তার জেদি সহধর্মিণী যে তাকে ছাড়বে না এটা সানির বুঝতে বাকি নেই। ইচ্ছে না থাকা সত্ত্বেও সম্মতি দিতে হলো তার। সানির সম্মতি পেয়ে সারার ঠোঁটের কোণে বিজয়ের হাসি ফুটে উঠল। ছুটে গেল রান্না ঘরের দিকে। প্রায় 20 মিনিট পর ঘরে প্রবেশ করলো সারা। সানি তখনও সেভাবেই শুয়ে রয়েছে। সারার পদধ্বনি শুনে সানি বালিশে মুখ গুজে চোখের পানি টুকু মুছে নিল। সারা সুপের বাটি বিছানার পাশে ছোট টেবিলটার উপর রেখে দিল। সানি উঠে বসলো। এবার অসহনীয় ব্যথায় সানির মুখটা লাল হয়ে আছে। সারা সানির পাশে বসে নিজের হাতেই খাইয়ে দিল। সানিকে ড্রয়ার থেকে ঔষধের বাক্সটা আনলো সানির কাছে। সানি আঙ্গুল দিয়ে ঔষধ দেখিয়ে দিল সারাকে। সারাশ একার গুলো খুলে বাড়িয়ে ধরল সানির কাছে। সানি ঔষধ খেয়ে আবারও উপর হয়ে শুয়ে পড়ল। সারা বালতিটা ওয়াশরুমে রেখে এলো। ঘরের দরজা লাগিয়ে সানির পাশে বসতেই সানি ক্লান্ত কণ্ঠে বলল, তুই কিছু খেয়ে নে, এত রাত পর্যন্ত জেগে রয়েছিস, ক্ষুধা লাগেনি? এ অবস্থায় কে আর ক্ষুধার্ত থাকে? সারা না সূচক মাথা নাড়িয়ে ছোট করে জবাব দিল, না আপনি ঘুমান। সানি আবারও ক্লান্ত কণ্ঠে বলল, ঘুমিয়ে পর, লাইটটা অফ করে দিয়ে আয়। সারা আর কথা বাড়ালো না। আকার ইট অফ করে ডিম লাইট জ্বালালো। সানির পাশে বসে একবার কপাল হাত রাখলো। গায়ের তাপমাত্রা এখনো ঠিক রয়েছে। মনে মনে প্রার্থনা করলো জ্বর যেন না আসে। ঘুমের ঔষধ খাওয়ায় দ্রুত ঘুমিয়ে পড়েছে সানি। তবে সারার চোখে ঘুম দিতে চাইছিল না সহজে। ডিম লাইটের আলোয় মানুষটার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। সারা দীর্ঘ সময় তাকিয়েছিল সানির মুখের দিকে। আজ যদি মানুষটার ভালো মন্দ কিছু হয়ে যেত, হারিয়ে ফেলার ভয় কেঁপে উঠল সারা। মানুষটা তার অতি নিকটে আষ্টেপৃষ্ঠে আগলে রেখেছে তাকে, তবুও এর ভয় বারবার গ্রাস করছে মেয়েটাকে। এই তো চোখের আড়াল হলেই আপন মানুষটা হারিয়ে যাবে। এই মানুষটার শরীরে ঘ্রাণটাও যেন রক্তে মিশে গিয়েছে। নিজের ভাবনার মাঝে কখন যে ঘুমিয়ে পড়ল জানা নেই সারার। 3 দিন সানিকে কোথাও কাজে যেতে দেয়নি সারা, নিজেও ভার্সিটিতে যায়নি। সানি বারণ করে দেওয়াতে সারা আর কাউকে ভালো মন্দ কিছু বলেনি। তবে সানি মনে মনে ভেবে রেখেছে একবার অন্তত মার্সা সে কথা বলবে। 3 দিনই শরীরের ব্যথা একটু কমেছে, তবে এই 3 রাত ঘুমের ঔষধ খেয়ে ঘুমাতে হয়েছে। চোখের পাতা বুঝতেই চোখের সামনে নুরুল আহমেদের নিথর দেহটা ভেসে উঠে বারবার। 23শে জুন সকালে ঘণ্টা খানেকের জন্য কাজে উদ্দেশ্যে বাইরে বেরিয়েছিল সানি। সেখানে থেকেই বাড়ি ফিরছে এখন। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় স্বভাব অনুযায়ী শায়লা বেগমের ঘরের দিকে নজর যায় সানির। শায়লা বেগমের ঘরের দরজা অর্ধেক চাপিয়ে রাখা, মায়ের ঘরের দরজা খোলা পেয়ে সেদিকে পা বাড়ালো সানি। দরজায় কোনো কড়া নাড়ল না। আজ শায়লা বেগম ঘরে একাই বিছানায় বসে রয়েছেন। কারো পদধ্বনি শুনে দরজার দিকে চোখ রাখলেন শায়লা বেগম। সানিকে দেখে দৃষ্টি সরিয়ে নিলেন। সে মুহূর্তে সানি মায়ের হ্রস্ব ইকারকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। একবার তার মা আর তার অর্ধাঙ্গিনীর দুজনের অভিমান একটু বেশি, হয়তো এটা তাদের বংশগত নয় তো অতি আদরে তৈরি হওয়া স্বভাব। খান বাড়ির একমাত্র আদরের মেয়ে ছিলেন শায়লা বেগম, তাই অভিমান যে রাগ থাকা স্বাভাবিক নয় কি? সানি ঘরের দরজা ভেতর থেকে লাগিয়ে দিয়ে এগিয়ে এলো শায়লা বেগমের কাছে। শায়লা বেগম পায়ের কাছে মেঝেতে এক হাঁটু মুড়ে বসল। সানি মায়ের উরুর উপর 2 হাত রাখল। শায়লা বেগম মাথা নত করে খেছেন। তখন থেকে সানি আহত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শায়লা বেগমের দিকে। দীর্ঘ 1 মাস হতে চলল মায়ের স্নেহ পায় না। সব কঠিন সাজার মাঝে এটা যেন ভয়ঙ্কর কঠিন সাজা সানির কাছে। সানি অসহায়ত্ব কণ্ঠে ডাক ছাড়ল, মা। মাতৃত্ব হসন্ত বের টান। ভয়ঙ্কর ছেলের এমন ডাক উপেক্ষা করা এক প্রকার কঠিন যুদ্ধ ছাড়া আর কিছু নয়। তবে ভয়ঙ্কর দুটানায় ভুগছেন তিনি। ছেলে তাকে অনেক আঘাত করেছে। নানা রকম দুশ্চিন্তায় ঘর বন্দি থেকে অসুখ বাড়িয়ে ফেলছে শায়লা বেগম। একার তরফ থেকে ভেঙে পড়লেও বাইরে কঠোরতা ঠিকই বজায় রাখলেন সানি। আবারও অসহায়ত্ব কণ্ঠে বলে উঠল, আপনি কি চাইছেন বলুন তো মা? আপনার ভাইয়ের মেয়েকে কি আমি ভালো রাখছি না? আপনার ছেলের বিরুদ্ধে কোন অভিযোগ করেছে কারো কাছে? কোন নালিশ শুনেছেন আপনি? তাহলে সমস্যাটা কি বলুন তো? শায়লা বেগম এবার মুখ খুললেন। ঠোঁটের ফাঁকে দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠলেন, সবার বদদোয়া নিয়ে কতটুকু সুখে থাকা যায় সে আমার থেকে ভালো কে জানে। মায়ের এমন জবাবে হতবাক হয়ে শায়লা বেগমের
দিকে তাকিয়ে রইল সানি। এখন তার মা অনেক কঠিন ভাষা বলেন, আচরণটাও কেমন কঠোর হয়ে গিয়েছে। শায়লা বেগম ভেতরে দমিয়ে রাখা কথা আর যেন আটকে রাখতে পারলেন না, অভিযোগ করে বসলেন ছেলের কাছে। তুই এ কাজ কেন করলি বাবা? সবার সামনে আমাকে কেন ছোট করলি? বলতো আমার ভাইয়ের কাছে আমি কম ঋণী নই, আর তুই সেই মানুষটার কাছে আমাকে আরো ছোট করে দিলি। সানি মায়ের এ প্রশ্নের জবাব কি দিবে, উত্তর খুঁজে পায় না সানি। নিজের মন কে বেঁধে রাখার চেষ্টা করেছিল অনেকবার, বেহারা মন যেন নিজের পতনের জন্য উঠে পড়ে লেগেছিল। শত চেষ্টা, হাজারো মাইল দূরত্ব, সবকিছুই যেন তুচ্ছ ছিল। প্রতিটা মানুষের ধ্বংসের কারণ লাগে, তারও হয়তো শেষ কারণ এটাই ছিল। সানি বিছানায় গিয়ে গা এলিয়ে শুয়ে পড়ল, মাথা রাখল মায়ের কোলে। শায়লা বেগম ছড়িয়ে দিলেন সানিকে, নিজের ভেতরে চেপে রাখা আর্তনাদ অশ্রু হয়ে বেরিয়ে আসার তাড়া দিচ্ছিল। শায়লা বেগম শক্ত করে বেঁধে রেখেছেন মায়ের ঋণের প্রাণ পেয়ে চোখ বুঝে নিল সানি, শান্ত কণ্ঠে বলল, মা আমি যদি না থাকি সবার জন্য ভালো হবে তাই না? আমি হার্টের ডাক্তার, অতিরিক্ত রাগ অভিমান স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, বিশেষ করে হার্টের জন্য। আমি চলে যাই আর কারো অভিমান থাকবে না, কোন অভিমানও বেঁচে থাকবে না। আমি যেমন মাটির সাথে মিশে যাব, তেমনি সবার রাগ অভিমান অভিযোগ মিশে যাবে, শুধু ক্ষতি হয়ে যাবে আপনার ছেলের বউয়ের। এর জন্য ওই দায়ী বোকা মেয়েটা আমার জন্য সব হারালো। আমার মতো একটা ছেলের জন্য এত কিছু করা বোকামো না? বলেন তো মা, আমি কত বুঝিয়েছি মেয়েটাকে, জানি বয়সের দোষ, মেয়েটার সাথে সাথে আমিও বোকা হয়ে গেলাম। তবে আপনার ভাইয়ের কাছে আমি সত্যি ঋণী থাকলাম। আবার এক ক্ষেত্রে ঋণী না আমি, এই যে আমার মতো এতিম ছেলেকে ঠাঁই দিয়ে আমার পড়াশোনার খরচ বহন করে সুনাম যে পেল। এতিম ছেলেদের দায়িত্ব নিলে স্বভাব পাওয়া যায়, কিন্তু মা আপনার ভাই স্বভাব তো পেল, ভেতরের খবর কারো জানার দরকার নেই। ছেলের মুখে এমন ধাঁচের কথা মায়ের কলিজায় ধারালো অস্ত্রের মতো আঘাত করল। কত যুদ্ধ করে এর সন্তানকে দুনিয়ায় আনা, এত শুধু তারই জানা। এর সন্তানকে দুনিয়ায় আনার অপরাধে তার বাবা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ ছিলেন, সে মুহূর্তেও ঠিকভাবে কথা বলেননি তার সাথে। বাবার অভিমান, বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ চাওয়ার দরজাটা বন্ধ হয়ে গিয়েছে, সেটা এখনও তাকে ভেতর থেকে কুরে কুরে খায়। সে কিভাবে চায় এমন জীবন তার ছেলের জন্য? এক আর উপাক যে ছেলেকে এত কষ্ট করে দুনিয়ায় এনেছে, সে ছেলে এমন ভুল করে বসুক একদম চায় না শায়লা বেগম। এই কাজ অন্তত তার ছেলের শোভা পায় না, যদিও এ ছেলের শরীরে সে রক্ত বয়ে যাচ্ছে যে তাকে এমন জীবন উপহার দিয়ে গিয়েছে। কোন কিনারা ঠাইহীন একটা জীবন, রক্তে কি যায় আসে? সে তার ভাইয়ের মতো রক্তের হিসাব রাখে না মা। সে তার গর্ভে রেখেছিলেন শায়লা বেগম, ক্যালেন্ডার পাতায় দাগ দিয়ে রেখেছিলেন গুনে গুনে 10 মাস 4 দিনের মাথায় সানি হ্রস্ব উকারনিয়ায় আসে। শায়লা বেগমের যেন সময়েই পার হচ্ছিল না, আর সানি যেন দুনিয়ায় আসতে চাইছিল না, তাই এত সময় নিয়েছে। তবে সানির বাবা মানুষটা যেমনই হোক, স্বামী হিসেবে খারাপ বললে পাপ হয়ে যাবে। যত্ন করেছে তার অনেক, নয়তো এত বছর সংসার করা তো যেত না। এমন জীবন হয়তো ভাগ্যে লেখা ছিল, নয়তো বড়দের বদদোয়া। যেদিন শায়লা বেগম সিদ্ধান্ত নিয়েছিলেন সে মানুষটার সঙ্গে ঘর করবে, তার বাবা রেগে কত কি বলেছিল, সেদিন হয়তো সে বদদোয়ার ফল এগুলো। শায়লা বেগম বদদোয়া এখন ভীষণ ভয়ের পায়। মাকে নীরবে ধ্যানরত অবস্থায় দেখে সানি আবারও বলে উঠল, আচ্ছা মা, আমি না থাকলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে তাই না? চমকে ছেলের মুখের দিকে তাকালো শায়লা বেগমের, শ্বাস চলে ছেলের। আকার মুখের দিকে তাকিয়ে 1 মাসে দরজা খুলেনি, কলিজা চিড়ে যাচ্ছিল তার। লুকিয়ে লুকিয়ে ছেলের মুখখানা ঠিকই দেখেছে শায়লা বেগম। সানি কোনো জবাবের আশা করল না, কি ভেবে ধুম করে উঠে বেরিয়ে গেল ঘর থেকে। শায়লা বেগম হতো বাঘ দৃষ্টিতে ছেলের যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। একজন নারীর আলোকে যেমন একজন দুনিয়ার আলোর দেখে, তেমনি একজন নারী ধ্বংসের কারণও হয় বটে। সানির ক্ষেত্রে এই কথা যেন অনাকাঙ্ক্ষিতভাবে মিলে যায়। কদিন ধরে সানির আচরণ আর বেশ পরিবর্তন দেখছে সারা। যে মানুষটা সব সময় রসিকতা করে তাকে জ্বালাতো আবার হাসাতো, সেই মানুষটা কদিন ধরে কেমন চুপচাপ ভাব। সন্দেহ হলেও প্রশ্ন করে কোন লাভ নেই। মানুষটার ভীষণ চাপা স্বভাব নিয়ে সারার ভীষণ জোর। আকার লাশ, সন্ধ্যা ঘনিয়ে রাত, তখন সানি একাই ছাদে বসে রয়েছে। আকাশে চাঁদ নেই, তারা রয়েছে, তবে খুব বেশি নেই। বিশাল দূরত্ব পেরিয়ে একজন জায়গা দখল করেছে, যেন অভিমান করে জমির ভাগাভাগি করে নিয়েছে। মাঝে মাঝে রাতের আকাশ গর্জে উঠে চারদিক কিছু সময়ের জন্য আলোকিত করে দিচ্ছে, হয়তো বৃষ্টি ঝরবে তারই আগাম সতর্ক জানিয়ে দিচ্ছে। প্রকৃতিও সতর্ক করে দিতে জানে, মানুষ ইচ্ছে করে গা ভেজালে। প্রকৃতির কি দোষ? সানি যেমন ইচ্ছে করে বসে রয়, সে তখন থেকে সেদিকে তাকিয়ে কিসব ভেবে চলেছে। আনমনের রাতের আকাশের দিকে তাকিয়ে হুট করে সুর তুলল সানি। মনের জোরে চলছে রে দেহ, দেহের ভেতর মন। সেই মনে আজ লাগছে ভালো, রূপমণি কাঞ্চন। সে তো আসে যায়, সে তো আসে যায়, যার জন্য চাঁদে চাঁদে এত চন্দ্রগ্রহণ। কাঁচা বাঁশের খাঁচার ভেতর পঞ্চর্ষের মিল। 14 দরজায় মার খরণ, এক দরজায় খিল রে, এক দরজায় খিল। সেই দরজা যাবে খুলে মিল দর্শন। সে তো আসে যায়, সে তো আসে যায়, যার জন্য চাঁদে চাঁদে এত চন্দ্রগ্রহণ। উজানে উজান হয়,
উজানে উজান ভাঙে উজায় স্রোতধারা, সেই না ধারায় বন্ধুর চলন দেহ পাগল পাড়ারে। দেহ পাগল পাড়া, দেহের ভিতর দেহের প্রহর খুঁজে আপনজন। সে তো আসে যায়, সে তো আসে যায়, যার জন্য চাঁদে চাঁদে এত চন্দ্রগ্রহণ। মনের জোরে চলছে রে দেহ, দেহের ভেতর মন, সেই মনে আজ লাগছে ভালো রূপমণি কাঞ্চন। সে তো আসে যায়, সে তো আসে যায়, যার জন্য চাঁদে চাঁদে এত চন্দ্রগ্রহণ। সারা কিছু হাতের কাজ সেরে সানির সন্ধান করতে করতে ছাদে চলে এলো। এখন সারা ধীরে ধীরে যেন পাকাপোক্ত সাংসারিক মেয়ে হয়ে যাচ্ছে। পণ করেছে দু একের ভেতর রান্নার কাজও শিখে নিবে। সারা সানিকে ছাদে দেখে বড় সরসর ছাড়বে। কটা সারাও সানির পাশে আসন পেতে বসলো। সানি একবার ঘাড় ঘুরিয়ে তাকালো সারার দিকে। মানুষটাকে নীরব দেখে সারা একটু মলিন কণ্ঠে বলে উঠল, আপনার কি হয়েছে বলুন তো? এমন চুপচাপ আমার একদম ভালো লাগছে না। সানি নিঃশব্দে হাসলো একটু, আজ একটু রসিকতা করল সানি। 1 মাসে তোর সাথে কথা বলতে বলতে চাপা ব্যথা হয়ে গিয়েছে আমার। সারা মুখ বাঁকালো সানির কথায়। বোবা মানুষ নতুন নতুন কথা বলা শিখেছেন, চাপা ব্যথা করবে না। সানি মৃদুস্বরে হাসল। এবার এক হাতে সারার খোলা চুল ধরে হালকা জোরে টান দিল। সারা একটু ব্যথা অনুভব করলো। এই মানুষটার স্বভাব পাল্টাবে না। সানি ঠোঁটের কোণে হাসি রেখেই বলল, পথভ্রষ্ট বউ, তুই আমার কথায় কথায় স্বামীর সাথে তর্ক করিস। সানির মুখে এ কথা নতুন নয়, পাল্টা জবাব দিলেই মানুষটা এ কথা শুনিয়ে দিবে, তবে মন্দ লাগে না সারার শুনতে। সানির আশকারায় সারার সাহস বেড়েছে অত্যাধিক। আগে তর্ক করার সাহস ছিল কই, কানে ধরে চোখের পানি নাকের পানি এক করে ছেড়েছে, আর এখন উল্টো জবাব দিয়ে দেয়। মনে মনে নিঃশব্দে হাসল সারা। সানি এবার একটু নরম কণ্ঠে অবিশ্বাস্য এক আবদার করে বসল, বৃষ্টি এলে ভিজবি আজ। বৃষ্টিতে ভিজতে সারার অনেক ভালো লাগে, তবে তার ঠান্ডার সমস্যা থাকার কারণে কেউ আর বৃষ্টিতে ভিজতে দেয় না। সানি বাধা দিত, 100 বার ধমকিয়ে ঘরের ভেতর তুলত। সে মানুষটার মুখে এ কথা শুনে অবাক হলো সারা, তবে মনটা খুশিতে নিঃশব্দে গান গেয়ে উঠল। পরক্ষণেই মনে হলো মানুষটার অসুখ শরীর নিয়ে বৃষ্টিতে ভেজা ঠিক হবে না। এমনিতেই মানুষটার শরীরে বৃষ্টির পানি সয় উঠে না, জ্বর এসে যায়, আর এমন শরীরে রাতে বৃষ্টিতে ভেজা ঠিক হবে না একদম। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও না সূচক মাথা নাড়ালো সারা। না, এসব রিলে বৃষ্টিতে ভেজা লাগবে না। আপনার জ্বর এসে যায় যদি। অসুখের ভয়ে তোর সাথে বৃষ্টিতে ভিজব না কেন? তোর সাথে বৃষ্টিতে ভেজা বাকি শীতের সকালে কুয়াশায় খালি পায়ে ঘাসের উপর হেঁটে চলা, বাকি শরৎকালে সাদা কাশফুল দেখ আকার বাকি। আমাদেরও একটা সংসার ছিল, ঋতুর সাথে সাথে সে স্মৃতি না থাকলে চলে? প্রেম করে এত কাঠখড় পুড়িয়ে বিয়ে করলাম এমন সাদামাটা সংসার করার জন্য নাকি? মানুষটার এমন উদ্ভট কথা গায়ে বিঁধল সারার। এমন ভাবে বলছে ঋতু। হ্রস্ব উকার হারিয়ে যাচ্ছে, নয়তো তারা হারিয়ে যাচ্ছে। কদিন ধরে যেমন আচরণের পরিবর্তন, তেমনি মানুষটার কথাবার্তার। সারা তার ফর্সা কপাল কুঁচকে হালকা রাগ দেখিয়ে বলল, এমন ভাবে বলছেন যেন ঋতু হারিয়ে যাচ্ছে, নয়তো আমরা হারিয়ে যাচ্ছি। সানি মৃদুস্বরে হাসলো আবারও। ঋতু হারিয়ে যায়, কত মাস পর আসে বলতো? একটা মানুষের সময় খুব অল্প থাকে। এত সময় যদি না থাকে, ঝুঁকি নিয়ে বিয়ে করেছি তাই বলে সব বিষয়ে ঝুঁকি নিব পারবো না আমি। সারা এবার বিরক্ত হলো, কি সব কথা বলছেন তখন থেকে বলুন তো? সানি সারার এ প্রশ্নের জবাব দিল না, বরং প্রসঙ্গ পাল্টে সানি পুরনো স্মৃতি টেনে আনল। তোর মনে আছে তুই আর আমি প্রথম একসাথে তোর জন্মদিনে ঘুরতে এসেছিলাম এখানে? ঠিক এখানেই বসেছিলাম আমরা। পুরনো কথা চোখের সামনে দৃশ্যমান হতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল সারার। নিঃশব্দে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলার জন্য পুরনো স্মৃতি মাঝে মাঝে তাজা করা প্রয়োজন। মাঝে মাঝে পুরনো স্মৃতি মাঝে হারিয়ে যাওয়া বিষয়টি মন্দ নয়। দুজন মিলে ছাদে বসে বেশ সময় ধরে পুরনো স্মৃতিগুলো তাজা করলো। এরই মাঝে কয়েক ফোঁটা বৃষ্টি গায়ে এসে পড়ল দুজনের। বৃষ্টির স্পর্শ পেয়ে সানি আজ অদ্ভুতভাবেই খুশি হলো। সারার হাত ধরে ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, চল বাগানে যাই। সারা আর বারণ করার সুযোগ পেল কই? সানি সারার হাত ধরে টেনে ছুট লাগিয়েছে বাগানের দিকে। দুজনের নিচে নামার অপেক্ষা করেনি বৃষ্টির ঝুম। বৃষ্টি নেমে এসেছে তাদের নিচে নামার আগেই। সানিকে এতটা চঞ্চল আর ছেলে মানুষই আগে কখনো করতে দেখেনি সারা। মানুষটার ছেলে মানুষই আর চঞ্চলতার কাছে আজ সারা হেরে যাচ্ছিল। কিছু সময়ের বৃষ্টিতে বাগানে পানি জমেছে কিছুটা, সে পানির উপর কয়েকটা জব আকার ফুল, গোলাপ ফুলের পাপড়ি ভেসে যাচ্ছে বাইরে জ্বলতে থাকা হলদে রঙের আলোয়। আবছা দেখা গেলেও আকাশের গর্জনের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল মেঘ ঢাকার আওয়াজে। সারা একটু ভয় পায়, যদিও সানি একবারের জন্য হাত ছাড়েনি সারার। সারাকে এক প্রকার চরকির মতো ঘুরিয়েছে সানি, এখন মাথাটাও ঘুরছে। তবে সানির এমন পাগলামো বেশ ভালোই লাগছে সারার। সারাও সঙ্গ দিল সানির মাঝে মাঝে। ছোট মানুষ হলে খারাপ কি, বয়সের অজুহাতে আনন্দের দরজায় খিল দেওয়াবো। ওকার কামত দুজনের মুহূর্তটা সুন্দর ছিল। বৃষ্টি যেমন গা ভিজিয়ে দিচ্ছিল, তেমনি আশেপাশে থেকে ভেসে আসছিল ফুলের মিষ্টি সুবাস। প্রকৃতির সৌন্দর্যের কাছে কি কৃত্রিম সৌন্দর্য ঠাঁই মিলে কখনোই না। সানি আশেপাশে নজর বুলা
লো একবার কিছু সময়ের জন্য সারার হাত ছেড়ে ছুটে গেল একটা গাছের দিকে, একটা গোলাপ আর একটা জবা ফুল ছিঁড়ে আনলো সানি। দুজনের শরীর ভিজে, পরনের কাপড় লেপ্টে রয়েছে গায়ের সাথে। সানি সারার সামনে এক হাঁটু মুড়ে বসল। রা বিস্ময়ে তাকিয়ে রয়েছে সানির দিকে। সানি ফুলগুলো সারার দিকে বাড়িয়ে ধরে বলল, মানুষ নিজের মনের সঙ্গে যে ভয়ঙ্কর যুদ্ধ লড়ে ভালোবাসার কাছে মানুষ নিঃশব্দে হেরে যায়, তা আমি বুঝেছি। তোকে ভালোবেসে দূরত্ব মানুষকে ভুলিয়ে দেয়, এই বিশ্বাসও ভেঙে গেছে। তোর কাছে এসে সময়ও ব্যর্থ হয়েছে তোকে মুছে দিতে। কিছু মানুষ হৃদয়ের গভীরে এমনভাবে বসে থাকে যে সময়ের ধুলো তাদের নিভাতে পারে না। তোকে ভালোবেসে আমি জেনেছি ভালোবাসা মানুষকে ওটা স্বার্থপর করে কতটা ভয়ঙ্কর হতে পারে। যদি তোকে ভালোবেসে বদনাম হয়, তবুও সেই বদনাম আমার গর্বের অলংকার। এই দুনিয়ায় আমার অস্তিত্ব বাঁচবে যতদিন তোর হৃদয়ে কম্পন থাকবে। সেই কম্পনের মাঝে আমার শান্তি, আমার বসতি। জীবনের শেষ পাতায় কেবল তোরই নাম থাকবে অমলিন। আমি শতকোটি বার নির্দ্বিধায় বলতে পারবো, আমি আমরণ চেয়েছি তোমায়। মেহরাজের রাজ্যে এক নারীর রাজত্ব, তার ভালোবাসায় রঙিন হওয়ার অধিকার শুধুমাত্র একজন নারীর। ভালোবাসি আমার অর্ধাঙ্গিনী। অবিশ্বাস্য দৃষ্টিতে তখন থেকে তাকিয়ে রয়েছে সারা। চোখের পলক যেন পড়তে ভুলে গিয়েছে। এর সময় টুকু যদি ধরে রাখা যেত। ইস, আফসোস হচ্ছে সারার মানুষটার মুখে ভালোবাসি শব্দটা শোনার জন্য কত দীর্ঘদিনের অপেক্ষা ছিল তার। মানুষটার মুখে ভালোবাসি শব্দটা এতটা শ্রুতিমধুর। সারাকে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সানি একটু রসিকতা করল, বিরক্তের ভান ধরে বলল, আমার হাত ব্যথা হয়ে গিয়েছে, ধরবি ফুল নাকি উঠে দাঁড়াবো? এত সুন্দর অনুভূতি মানুষটাকে টেকো করে দিল। এ মানুষ ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। মানুষটার বহুরূপী রূপ শুধরাবার নয়, তবে কৈশোর বয়স থেকে এই মানুষটাকে যে ভালোবেসে এসেছে। সারাও একটু ঠাট্টা করল। প্রপোজ করার অপরাধে তো আকার পুকুর খেয়েছিলাম, অ্যাকসেপ্ট করার অপরাধে আবার থাপ্পড় জুটবে না তো? দুজন একে অপরের দিকে তাকালো। পুরনো কথার স্মৃতি চারণ হতেই একসঙ্গে ফিক করে হেসে দিল দুজন। সারা হাসতে হাসতে ফুলগুলো হাতে নিল। সানি উঠে দাঁড়ালো। ওকার এবার সারার বাহু ধরে নিজের নিকটে এগিয়ে নিয়ে এলো। ধীর কণ্ঠে রসিকতা করে বলল, বাম গালে দেই একটা, শুনেছি এক গালে নাকি থাপ্পড় মারতে নেই। মানুষটার ঠাট্টা শুনে হাসবে নাকি রাগ দেখাবে কোনটা উচিত জানা নেই সারার। তবে সারা হাসি পাচ্ছে ভীষণ বৃষ্টির কারণে। চোখ মেলে উপরে তাকাতেও পারছে না। সানি দুহাতের বাঁধনে শক্ত করে আগলে নিল সারাকে। সানির বলিষ্ঠ দেহের আড়ালে মুহূর্তে যেন ঢাকা পড়ে গেল সারার দেখানা দূর আকাশের দিকে। বড় স্বর শ্বাস ছাড়ল একবার সানি। দূর আকাশের দিকে তাকিয়ে মনে মনে কি ভাবল কে জানে। মস্তিষ্ক জুড়ে কম চিন্তা ঘুরপাক খাচ্ছে না তার। আজ ভুল সঠিকের মাঝামাঝি দাঁড়িয়ে সে। সারার ঠান্ডা লাগার কারণে ঘরে এসেছে দুজন স্ত্রীতে থরথরিয়ে কাঁপছিল মেয়েটা। তাই সানি আর বেশি সময় বৃষ্টিতে ভিজল না। সারাকে নিয়ে চলে এসেছে ঘরে। সারা ঠান্ডায় থরথরিয়ে কাঁপতে কাঁপতে ড্রেস নিয়ে ওয়াশরুমের পথেই পা বাড়াচ্ছিল। এমন সময় ঘরের আলো নিভে যাওয়ায় চমকে ফিরে তাকালো সারা। বাইরের আলোর ছটা কিছুটা ঘরে প্রবেশ করছে। এমন সময় গর্জে ওঠা আকাশের আলোয় সানির মুখ স্পষ্ট দেখতে পেল সারা। মানুষটার নীরব চোখের চাহনি বুঝতে বাকি রইল না। মেয়েটার লজ্জায় রঙিন হয়ে যাওয়া হ্রস্ব উকার খ খানা নত হয়ে এলো। মুহূর্তে প্রকৃতির ঝড়ের সাথে তাল মিলিয়ে সারার হৃদয়েও ঝড় বয়ে গেল। সে মুহূর্তে সানি সারার মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে ঠোঁট প্রসারিত করে হাসল। একটু বহু রকমের নামের উপাধি দেওয়া যায় তার। রমন দীর্ঘ ইকারকে যেমন এই মুহূর্তে তার রমণীকে লাজুকলতা বলে ডাকলে ভুল হবে না। প্রকৃতি যতবার রাতে বৃষ্টি উপহার দিবে ততবারই আজকের প্রতিটা মুহূর্ত স্মরণ করিয়ে দিবে। প্রকৃতি যেন তাদের সুন্দর মুহূর্তের স্মৃতি বাঁচিয়ে রাখবে। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় ৩টা। সারা গভীর ঘুমে ডুবে রয়েছে তখন। তবে চোখের পাতা এক হয়নি। সানির বুকশেলফের চেয়ারে বসে হেলান দিয়ে তখন থেকে কি সব ভেবে চলেছে। সানির উপর আজ মিনু রেগে রয়েছে। তার অতি পছন্দের জায়গা দখল করে নিয়ে বসে রয়েছে সানি। প্রতি রাতে মিনু এ জায়গায় আরাম করে ঘুমায়। আজ সানির জন্য জায়গা ত্যাগ করতে হলো জেদ দেখিয়ে। তাই সানির জায়গা দখল করে প্রতিশোধ নিচ্ছে। সারার পিঠ ঘেঁষে হাত পা ছেড়ে ঘুমিয়ে পড়েছ সানি একবার ঘাড় ঘুরিয়ে তাকালো সারার দিকে, আবারও মুখ সরিয়ে নিয়ে চোখের পাতা বন্ধ করে নিল সানি। সে রাতটা নির্ঘুম কাটিয়ে দিল সানি। পরের দিন বিকেলে ফুরফুরে মন নিয়ে বিছানায় বসে মিনুর সাথে খেলছিল সারা। সানি বাইরে গিয়েছে বেশ কিছু সময় হতে চলল। মিনু সারার শাড়ির আঁচল দুই হাতে ধরে মুখে নিচ্ছিল বারবার। মিনুর খেলা দেখতে বেশ ভালো লাগছে সারার। এরই মাঝে সানিও ঘরে প্রবেশ করল। সারা একবার সানির দিকে তাকিয়ে আবারও হ্রস্ব উকার র খেলা দেখায় মনোযোগ দিল। তবে মিনুর খেলা দেখার আর সুযোগ হলো না। সানি ব্যাঘাত ঘটালো মিনুর খেলায়, এক হাতে সরিয়ে দিল মিনুকে। মিনু হাড় তোত্তারার মতো পড়ে রইল সেখানে। ভালোই ভক্ত হয়েছে সারার। সানি পাঞ্জাবির পকেট থেকে একটা চকলেটের প্যাকেট বের করে হাতে দিল সারাকে। সারা বেশ খুশি হলো। চকলেট তার অনেক পছন্দের। কদিন পর আজ চকলেট আনলো সানি। সারা একবার সানির দিকে বাড়িয়ে ধরল। সানি না সূচক মাথা নাড়ালো। এসব খাবার পছন্দ নয় তো?
আকার রাও হাত মুখ ধোয়ার উদ্দেশ্যে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। মিনিট 15 পর বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। এই 15 মিনিটে সারা গভীর ঘুমে ডুব দিয়েছে। সানি এগিয়ে এলো সারার কাছে, সতর্ক হাতে সারাকে ভালোভাবে শুয়ে দিল। আকার থাকা ঠিকভাবে রাখলো বালিশের উপর, কমফোর্টাও টেনে গায়ে জড়িয়ে দিল। সারার গা ঘেঁষে বসল। সানি আলতোভাবে হাত রাখলো সারার নরম গালে। অদ্ভুত দৃষ্টিতে বেশ কিছু সময় তাকিয়ে রইল সারার ঘুমন্ত মুখটার দিকে। শুকনো ত্বক গিলল একবার, এরপর বেশ খানিকটা ঝুঁকে সারার মুখমণ্ডল জুড়ে বিচরণ করে গেল। কাঁপতে থাকা সানির কালচে রঙের শুষ্ক ঠোঁটজোড়া তার রমণীর কপালের সঙ্গে কপাল ঠেকিয়ে সেভাবে বসে রইল। চোখ জোড়া টকটকে লাল, কণ্ঠস্বর কাঁপছিল সানির। ভুল সঠিকের উত্তর জানা নেই আমার। সময়টা যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর কত পালিয়ে বেড়াবো পলাতক জীবন, আর ভালো লাগছে না তোকে নিয়ে। মুক্ত আকাশে উড়ে বেড়ানোর স্বাদ জাগে ভীষণ, ভাগ্যে কি লেখা রয়েছে জানা নেই। এই কপালের সাথে কপাল ঠেকানোর সুযোগ দিয়ে কপালটা কেন পুরালি? তবে তোর স্বামী আর বোকা থাকবে না যদি ফিরে আসা না হয়। অপেক্ষার দরজা বন্ধ করে দিস তোর এই অযোগ্য অকৃতজ্ঞ স্বামীটাকে। তোর অভিমানে অভিযোগে বাঁচিয়ে রাখিস, ক্ষমা করিস না আমাকে। অশ্রু গড়িয়ে পড়তে চাইল হয়তো, কিন্তু সানির কঠোর বাধায় গড়িয়ে পড়ল না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একবার পরখ করে দেখল নিজেকে। পরনে কালো রঙের শার্ট আর কালো রঙের প্যান্ট। এতদিন যাবৎ সারার দেওয়া সোনালি রঙের ঘড়িটা পড়েছে অনেক দিন পর, আজ সিলভার রঙের ঘড়িটা পড়ল। নিজেকে কুটিয়ে কুটিয়ে দেখার সময় ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। সানির পা বাড়ালো বেলকনির দিকে। এতদিন ধরে খাঁচায় বন্দি করেরা খা টকটকে লাল রঙের লাভ বার্ড পাখিটা খাঁচা থেকে বের করে আনল। সানি পাখিটার আচরণটা ভীষণ অদ্ভুত ছিল। একবারের জন্য আঘাত করল না সানিকে। হয়তো দীর্ঘদিনের পরিচয়ের টান, চেনা জানার সম্পর্ক তাদের, হয়তো তাই আর হঠাৎ রলো না। সানিকে ভালো পোষ মেনে গিয়েছে সানির। সানি পাখিটার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি রেখে বলল, আর কত দিন বন্দি থাকবি বল, মুক্তি লাগবে না নাকি? সানি এক নখ দিয়ে ছোট্ট মাথায় হাত বুলিয়ে দিল পরম আদরে পাখিটা। ওর নিজস্ব ভঙ্গিতে ডাক ছাড়ল। একবারে ডাকে কি বোঝাতে চাইল সানির জানতে ইচ্ছে করল, কিন্তু এদের ভাষা কি করে বুঝবে? সানি বেলকনি থেকে হাত বাড়িয়ে ধরল বাইরের দিকে। আস্তে করে হাতের মুঠো ছেড়ে দিল। পাখিটাও ডানাছা ওটা দিয়ে উড়াল দিল। সানি দাঁড়িয়ে পাখিটার উড়ে যাওয়া দেখল। আজ থেকে পুরো আকাশটায় তার মুক্তির শব্দটা ছোট হলেও এর শব্দে লুকিয়ে আছে অজস্র শান্তি। ঘরে এসে হাতে সেই কালো রঙের ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল সানি। বেরিয়ে আসার সময় কাজের মহিলাকে বলে এসেছে। সারা ঘুম থেকে না ওঠা পর্যন্ত কেউ যেন ডাক না দেয়। মালিকের কথার উপর পাল্টা প্রশ্ন করেনি কেউ। ঘড়ির কাঁটায় তখন রাত 10টা। খান বাড়ির সবাই একসঙ্গে খাবার খেয়ে ঘরে এসেছে। মিনিট আকার নেক হলো। সাফি ঘরে এসে শুয়ে পড়েছে। আজ মনটা অজান্তেই কেন জানি ছটফট করছে, শান্তি পাচ্ছে না কোথাও। রাত থেকে ফোন দিয়ে যাচ্ছে সারাকে, তখন থেকে ফোন বন্ধ। বিষয়টি দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে। আর এখনও শুয়ে সারাকে ফোন করে যাচ্ছিল। সাফি আরোহী হাতের কাজ সেরে ঘরে প্রবেশ করল। মাত্র বিছানায় বসতে বসতে সাফির দিকে তাকালো। সাফির চেহারায় দুশ্চিন্তার ছাপ। আরোহী জিজ্ঞাসু কণ্ঠে বলল, কিছু হয়েছে আপনার? সাফি সারাকে ফোন দিতে দিতে একটু চিন্তিত হয়ে জবাব দিল, সারাকে ফোন দিচ্ছি, ফোন বন্ধ। এমন তো হয়নি কখনো। আরোহী কিছু সময় চুপ হয়ে রইল। একটু দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। সাফিকে কিছু বলতে গিয়েও পারছে না। সারা করা নিষেধ জানিয়েছে আরোহীকে, কিন্তু মনটাও চকত করেই যাচ্ছে সাফিকে বলার জন্য। শেষমেশ দমিয়ে রাখতে না পেরে একটু কাচুমাচু করতে করতে বলল, একটা কথা বলবো। সাফি অন্যমনস্ক হয়ে জবাব দিল, বলো। সানি ভাই সেদিন অ্যাক্সিডেন্ট করেছিল। বাক্যটুকু সাফির আত্মাকা চন্দ্রবিন্দু পিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তড়িৎ গতিতে চমকে ফিরে তাকালো আরোহীর দিকে। এত বড় ঘটনা অথচ তার জানা নেই। সাফি অস্থির হয়ে উঠল মুহূর্তে। ছোট ভাইয়ের উপর রেগে থাকলেও ভালোবাসা কমেনি বিন্দু মাত্র। কতটা স্নেহে আগলে রেখেছিল তারই জানা, তাই অভিমানটাও একটু বেশি। সে না হয় রাগ দেখিয়েছে তাই বলে স্থানীয় কথা বলা বন্ধ করে দিবে? বড় ভাই রাগ দেখানোর অধিকার নেই তার। তবে এই মুহূর্তে চাপা অভিমান থাকলেও দুশ্চিন্তায় ভুলে গেল সবটা। বিচলিত কণ্ঠে বলল, মানে অ্যাক্সিডেন্ট কবে হলো? সারা আমাকে তো কিছু জানালো না। সানি ভাই বারণ করেছে সবাইকে বলতে। সারা আজ সকালে বলল সেদিন জয়পুরহাট হাট থেকে নৌকা গিয়েছিল। সানি ভাই ফেরার পথে নাকি এমন হয়েছে, ব্যথা পেয়েছে অনেকটা, তবে ঠিক আছে এখন। সাফি আজ প্রথম আরোহীকে এমন রাগ দেখালো। তুমি জেনেছ সকালে আর এখন আমাকে জানাচ্ছ? সাফির এমন প্রথম রাগ দেখে একটু ভয় পেলেও সামলে নিল নিজেকে। আরোহী জানে সাফি বাড়ির প্রতিটা সদস্য হসন্ত জনিয়ে ভাবে বেশি। সানি তার অতি স্নেহের দুশ্চিন্তায় রেগে যাওয়া স্বাভাবিক। আরোহী শান্ত গলায় বলল, বলতে চেয়েছিলাম সারা বারণ করেছে হাজারবার। সাফি প্রতি উত্তর করল না। ফোন করেছিল সানি, ফোন না দেওয়া অবধি সে দিবে না। তবে আজ পণ রাগ যেদিন ধার ধারল না। সাফি বিন্দুমাত্র অপেক্ষা না করে ফোন করল সানিকে। সানির ফোনটাও বন্ধ। এবার ভয়টা গাঢ় হলো আরো। হুট করে মস্তিষ্কে করা নাড়ল আরোহীর বলা কথা। সাফি ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল,
কোথা থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট করেছে সানি? নওগাঁ থেকে। দুয়ে দুয়ে চার মেলাতে সময় লাগলো না সাফির সূক্ষ্ম মস্তিষ্ক খুব দ্রুতই যেন সবটা ধরে ফেলল। সাফি মোবাইল ফোনে তারিখ মেলালো, এক প্রকার পাগলের মতো বিচার। আকার থেকে উঠে দাঁড়ালো, সাফিকে এইভাবে উঠতে দেখে একটু অবাক হলো আরোহী। সাফি আর বিন্দুমাত্র সময় অপচয় করল না, হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল ঘর থেকে। সাফির পেছনে আরোহীও বেরিয়ে এলো, পিছু ডাকলো। সাফির ঘরে পরিহিত পোশাক পরেই বেরিয়ে যাচ্ছে, মাত্রই ঘরে ঢুকেছে সবাই, তাই কেউ এখনো ঘুমিয়ে যায়নি। রাতে আরোহীর এমন বলার স্বর শুনে বেরিয়ে এলো সবাই, শুধু আয়রা ঘুমিয়ে পড়েছে তাই সে অনুপস্থিত। সাফি দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে, আরোহী প্রশ্ন করেই যাচ্ছে। সাফির কোন জবাব নেই, অজানা ভয়ে গলাটা শুকিয়ে আসছে সাফিকে এত রাতে বেরিয়ে যেতে দেখে রায়হান গম্ভীর কণ্ঠে পিছু ডাকলেন। এত রাতে কোথায় যাচ্ছ তুমি? সাফি এবার থামলো, পিছু ফিরে তাকালো রায়হান খানের দিকে। অল্প সময়ে ঘেমে গিয়েছে সাফি ব্যস্ত ভঙ্গিতে জবাব দিল, আব্বু আমি এক মুহূর্ত সময় নষ্ট করতে পারবো না, বেরিয়ে পড়বো আমি। আগে কালিয়াকৈরে সানির খোঁজ নিব, সেখানে না পেলে নওগাঁ যাব আমি। রায়হান কপাল কুঁচকে নিল, দ্বিগুণ ভারী গলায় বলল, সানি নওগাঁ গিয়েছে? জানি না, কিচ্ছু জানি না। কদিন আগে নাকি গিয়েছিল, আমি শিওর আব্বু কিছু হয়েছিল সেদিন। কিচ্ছু ঠিক নেই আব্বু, সানি সারার দুজনের ফোন বন্ধ, ওরা হয়তো আমার ভাইকে আবার মেরেছে আব্বু। অজানা ভয় অস্থির হয়ে উঠছিল সাফির। রায়হান খান বিরক্ত হয়ে দাঁতে দাঁত পিষে বললেন, এ ছেলে আমাকে শান্তিতে থাকতে দিবে না। রায়হান খান রবিউল খানকে উদ্দেশ্য করে বলে উঠলেন, রবি বেরিয়ে পড়, আজ এই ছেলেকে হাতের কাছে পেলে কয়েক হাত যদি আমি না লাগিয়েছি। সময় যেন তাড়াতাড়ি চলে যাচ্ছে, তবে রাস্তা যেন শেষ হচ্ছে না। সর্বোচ্চ গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে সাফি। আয়াতকেও জানিয়ে দিয়েছে ফোন করে সারা বাড়িতে, তবে হাসপাতালের বাড়িতে কোথাও খোঁজ মিলেনি। সানির নাহিদকেও ফোন দিয়ে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে রায়হান খান। নওগাঁয় চেনা জানা সকলকেই ফোন দিয়েছে ইতিমধ্যে। আশ্চর্যজনক, সানির খোঁজ নেই কারো কাছে। সানিকে আসতে যেতে নজরে পড়ে নেই কারোর সঠিক তথ্য খুব সহজেই জানতে পারবে সাইফ রেজওয়ান শিকদার, কিন্তু তাকে কখনো রায়হান খান ফোন দিবে না। এদিকে রায়হান খান হরফ করে বলতে পারে তার মেয়েকে বিয়ে করার অপরাধে সানির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে তারা, তাই খোঁজ নেয়নি সানির। এর সুযোগ কি তারা কাজে লাগাবে না? দুশ্চিন্তায় হার্টের ব্যথাও বেড়ে যাচ্ছে। সানিকে হাতে পেলে সানিকে আঘাত করার জন্য যদি স্পর্শ করতে হয় আজ রায়হান তাই করবে, মনে মনে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেছে তিনি। এত রাতের দুশ্চিন্তায় ফেলার কোন মানে হয়? এর আগেও কোন দুঃসাহসে নওগাঁ গিয়েছে? ফেলে আসবে বাবার ছেলে, বাবার কাছেই ফেলে আসবে। রাগে মধ্যবয়স পুরুষালী দেহ থরথরিয়ে কাঁপছে। পেছনে বসে থাকা রবিউল খান ফোন করে যাচ্ছে সানিকে। সানির ফোন বন্ধ তখন থেকে। শায়লা বেগমকে ফোন দেওয়ার সাহস পাচ্ছে না কেউ। আপাতত শায়লা বেগম আর সারাকে দুশ্চিন্তায় ফেলতে চাচ্ছে না তারা। সাফি আরোহীকে বলে দিয়েছে ভোরের আলো ফুটতেই যেন কালিয়াকৈর চলে যায়। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা পার হতে চলেছে। সানির সোফাতে পায়ের উপর পা রেখে আরাম করে আসন পেতে বসে রয়েছে। সানির সামনে মির্জা বাড়ির 8জন সদস্যকে একসাথে এক বৃত্তে বাঁধা। এই 9জন অবশিষ্ট রয়েছে 8 বছরের ছোট ছেলে মির্জা বাড়ির বউ মেয়ে এক বৃত্তে, তবে তারা সকলেই অচেতন হয়ে পড়ে রয়েছে। শুধু ওয়াসেক মির্জা আর মাইদুল মির্জা ব্যতীত। ওয়াসেক মির্জার চোখের পূর্ণ ঘৃণা, হাত বাঁধা না থাকলে এক কোপে সানির মাথা দেহ থেকে আলাদা করে দিত। সানির টেবিলের উপর রেখে দেওয়া চাপাতিটা নিয়ে এগিয়ে এলো ওয়াসেক মির্জার দিকে। সানির চোখ টকটকে লাল, হয়তো এখনই চোখ জড়াবে, লাল রক্ত গড়িয়ে পড়বে। ভয়ঙ্কর তার চাহনি, যেন চোখ জড়ার ক্রোধে ধ্বংস হয়ে যা বেশ সব কিছু। সানি ওয়াসেক মির্জার সামনে এক হাঁটু মুড়ে বসল, চাপাতিটার দিকে তাকিয়ে থেকে বলল, রক্তের খেলা তোদের থেকে শুরু, শেষ আমি করব। এতদিন আমি চুপ ছিলাম অনেক কারণে। প্রথম কারণ তুইও এতিম হয়েছিস, আমিও হয়েছি। সে ক্রোধে বারবার আমাকে আঘাত করেছিস, মেনে নিয়েছি, কিন্তু আমার মা আমার বউ নিয়ে নোংরা কথা বলবে, সে কথা শুনে ঘরে গিয়ে বউয়ের আঁচলে লুকিয়ে থাকবো, মায়ের পিছনে লুকিয়ে ললিপপ খাওয়ার মতো পুরুষ আমি নই। ওয়াসেক মির্জা মানসিক রোগীর থেকে কম কিছু নয়। অতিরিক্ত ক্রোধ, অতিরিক্ত প্রতিশোধের আগুন যেন মানসিক রোগী বানিয়ে দিয়েছে তাকে। এখনো হিংস্র চাহনি, চোখে বিন্দুমাত্র ভয় নেই। সানি চাপাতি ওয়াসেক মির্জার ঠিক গলা বরাবর রাখল। এখনো হসন্তটা ধরে বুঝালাম, তোরা কেউ বোঝার মানুষ না, তোর মতো সাইকো নর্দমার কিটকে মেরে কি করব আমি? নিজের হাত ময়লা করব? পাপকে শেষ করতে গেলে কখনো কখনো নিজেকেও পাপের রঙে রাঙাতে হয়। ওয়াসেক চাচ্চু সাহেব, এখনো বলছি মেনে যান। এত নিরাপদ থাকা সত্ত্বেও সানি যেহেতু ঘরে ঢুকতে পেরেছে, আপনাদের ঘুম পাড়িয়ে দিয়ে প্রমাণ মিটিয়ে চলেও যেতে পারে। জানাজা পর্যন্ত হবে না, কারণ আজ সাগরের ছেলে এসেছে। মধ্যবয়স্ক পুরুষ মাইদুল মির্জা ক্রোধে কাঁপতে কাঁপতে বললেন, তোদের সাথে সন্ধি বেঁচে থাকতে নয়। সানির বিন্দুমাত্র হাত কাঁপল না, সোজা চাপাতি গিয়ে আঘাত করল গলা বরাবর। তাজা রক্ত ছিটকে পড়ল। মুহূর্তে সানি দাঁতে দাঁত পিষে বলল, তাহলে মরার পর করিস শালা মাদারের বাচ্চা।
মাত্র ২০ মিনিট রক্তের খেলা চালালো সানি, রক্ষা পেল না ৮ বছরের শিশুটাও। মির্জা বাড়ির বংশের শেষ অস্তিত্ব লুটিয়ে পড়ল মেঝেতে, যেন বয়ে যাওয়া শান্ত নদী পথ পরিবর্তন করে ধ্বংসের খেলায় মেতেছে আজ। দীর্ঘ ১৭ বছর জমিয়ে রাখা ধৈর্যের বাঁধ ভেঙেছে আজ। সাগরের ভয়ঙ্কর গর্জনে নিমিষেই সবকিছু ধ্বংসে পরিণত হয়েছে। সানি অচেনা, সম্পূর্ণ অচেনা এক ভয়ানক রূপ ধারণ করেছে আজ। ওয়াসেক মির্জা আর মাইদুল মির্জাকে কয়েকটা হ্রস্ব উকার করো করে শান্ত হয়েছে সানির শরীর জুড়ে রক্ত। কালো শার্টের রক্তগুলো গাঢ় খয়েরি রং ধারণ করেছে। আফজাল হোসেন হতবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলেন সানি। এক হাতে মুখ মুছে অন্য হাতে চাপাতি নিয়ে উঠে দাঁড়ালো, লাশগুলোর দিকে তাকিয়ে আফজাল হোসেনকে উদ্দেশ্য করে বলল, আফজাল চাচা, নিয়ে যান সবগুলো। তখন থেকে শায়লা বেগম ঘুমানোর চেষ্টা করে যাচ্ছে, কেন জানি আজ ঘুমের বসতটাও কাজ করছে না মনের ভেতর। তখন থেকেই খচখচ করে যাচ্ছে ছেলেটা সেদিক। নওকিসব বলে গেল, ছেলের মুখ দেখলে হয়তো মায়ের মনটা শান্ত হতো। দরজার কাছে গিয়ে ঘুরে এলো। এখন ছেলে বিবাহিত, হুটহাট ঘরে ঢুকে পড়া শোভা পায় না। আর এদিকে শুনেছে মেয়েটা নাকি অসুস্থ, ডাকতে নাকি বারণ করেছে সানি কাল বৃষ হসন্তটিতে ভিজে অসুখ বাঁধিয়েছে হয়তো, ক্রোধের কারণে শাসনও করতে পারছে না। মায়ের ছটফট মন নিয়ে বিছানায় শুয়ে পড়ল। ভোর হলে ছেলে নামাজে গেলে এক নজর দেখবে, মনে মনে ভাবল ডেকে একটু কোথাও বলবে। মান অভিমানের কথা হলেও একটু কথা বলবে ছেলের সঙ্গে। আজও বৃষ্টি নামবে হয়তো, থেকে থেকে কেমন আকাশ গর্জন দিয়ে উঠছে। রাতটাও কেমন ভয়ঙ্কর, গা শিউরে তোলার মতো। এমন রাতে নির্ভয় একা গোরস্থানে বাবার কবরের পাশে বসে রয়েছে সানি। কোন ভয়ডর নেই ছেলেটা। রাত নামলে রাস্তা দিয়ে মানুষ হেঁটে যেতে ভয় পায়, সেখানে ছেলেটা মাঝ রাতে একা বসে রয়েছে কবরের পাশে। বাকিরা মির্জা বাড়িতে এখনো কিসব কাজ করছে। সানির এতে কোন ভ্রুক্ষেপ নেই। রক্ত দিয়ে গোসল করেছে আজ, রক্ত মাখা চাপাতিটা ঠিক সাগর মায়ন শিকদারের কবরের উপর রেখেছে। তাজা রক্তগুলো কবরের উপর দিয়ে চিকন সারি হয়ে নদীর মতো বয়ে যাচ্ছে। সানি স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখছে, চেহারায় কোন ভাবান্তর নেই। কুটির মূর্তির মতো বসে রয়েছে আনমনে তাকিয়ে থেকে বলে উঠল, খুনির বাবা হতে কেমন লাগে বাবা? ফিলিং বেটার বাবা। স্ত্রী সন্তানকে এমন ছন্নছাড়া জীবন দিয়ে যাওয়ার জন্য আপনি গ্রেট বাবা। আজ আপনার ছেলে হেরে গিয়েছে, হেরে যাওয়া ছেলের বাবা আপনি। সুন্দর সাজা আপনার। এ পাপের ড্রাইভার একা নিব না আমি, ভাগাভাগি হবে। হাঁটুতে মুখ বুজে ডুকরে কেঁদে উঠল সানি। বুকে তীব্র যন্ত্রণা অনুভব হচ্ছে, যেন এ জীবন টানা ভারী হয়ে গিয়েছে। যা কিছু অর্জন করতে পেরেছে সবটাই অন্য দেওয়া করুণা। শুধু আজ এই পাপের রাতটা নিজের অর্জন। যেদিন ডাক্তারের সার্টিফিকেট হাতে নিয়ে বাড়ি ফিরেছিল, সেদিন পাড়ার লোকদের কানাঘুষায় শুনতে পেরেছিল সানি রায়হান খান আশ্রয় না দিলে গলিতে পড়ে থাকতো বাবা। বেঁচে থাকলে বাবার মতোই বর্ষর মাফিয়া হতো। তার ভালো হয়ে বেঁচে থাকার ইচ্ছেটাও এক প্রকার করুণার আশ্রয় মাত্র। সানি হজম করেছিল। সানির শেষ হবে কোন আক্ষেপ নেই। আক্ষেপ জমেছে যাদের আশ্রয়ে বড় হয়েছে দীর্ঘ ১৭ বছর চেষ্টার পর। বিন্দুমাত্র মনে জায়গা করে নিতে পারেনি সে। নিজের প্রতি ঘৃণা জমেছে, সময়ের সাথে সাথে তেতো হয়ে গিয়েছে সব। তার ভালো থাকাটা মানুষের মেনে নিতে কষ্ট হলেও খারাপ দিকটা চটজলদি মেনে নিয়েছে। সারাকে তুলে নিয়ে আসার পর বাতাসের গতিতে গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। সানি মুখ তুলে রক্ত মাখা হাত দুটোর দিকে তাকালো। এ হাতে ৮ বছরের শিশুকে হত্যা করেছে। অন্ধকার জগতে বাঁচিয়ে রেখে কি লাভ? কারো পদধ্বনি শুনে ঘুরে তাকালো সানি। এত আকারতে এখানে আসার কথা নয়। কারোর সামনে কালো পোশাকে আবৃত থাকা কাউকে দেখে চমকালো সানি। যে কেউ দেখলে ভয় পেয়ে যেত, তবে সানি ভয় পেল না। বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আপাদমস্তক ঢেকে রয়েছে কালো কাপড়ের শরীরের কোন অংশ দেখা যাচ্ছে না। সানি বিস্মিত কণ্ঠে বলল, কে? অপর প্রান্ত থেকে জবাব এলো না। কালো কাপড়ের আড়াল থেকে একটা বন্দুক বেরিয়ে এলো। সানি বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। কোন কিছু বুঝে ওঠার আগে কিছু একটা এসে আঘাত করল ওকা ঠিক সানির প্রশস্ত ডান কাঁধ থেকে। ৪ আঙ্গুল নিচে। কোন আওয়াজ হলো না, শব্দহীন আঘাতে বেশ খানিকটা কাঁধ বাঁকিয়ে নিল সানি। লাল রক্ত ছিটিয়ে বেরিয়ে এলো ক্ষত স্থান থেকে। সানি অবাক হলো, ক্ষত স্থানে ডান হাতটা রাখল। অবাক হয়ে উঠে দাঁড়ানোর জন্য বাম পা তুলতে আবারও পায়ে আঘাত করল সানি। উঠে দাঁড়াতে ব্যর্থ হলো, দলে পড়ল মাটির উপর। চোখ জোড়া ঝাপসা হয়ে আসছে, তবে আজ ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি। চোখের কিনারা বেয়ে পানি গড়িয়ে ঠিক টির উপর পড়ল সানির। শরীরের বেশ খানিকটা তাজা রক্ত ছিটকে পড়েছে সাগর মায়ন শিকদারের কবরের উপর। মানুষটা এগিয়ে এলো সানির কাছে। শরীরের শক্তি ক্রমশই হারিয়ে ফেলল, তবে আশেপাশে আওয়াজ ঠিক কানে পৌঁছাচ্ছে। সানির ঝাপসা দেখতে পেল তার বাবার কবরের উপর রাখা চাপাতিটা হাতে করে নিয়ে যাচ্ছে সানি। হাত বাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। পানি তৃষ্ণা পেয়েছে, গা ঝাঁকিয়ে শুকনো কাশল সানি। আশ্চর্য, একটু পানি এগিয়ে দেওয়ার কেউ নেই। একটু বাকিয়ে তাকালো বাবার কবরের দিকে। প্রাণ থাকতেও চাচ্ছে না, যেতেও চাচ্ছে না। মিনিট খানেক পর চোখের পাতা ভারী হয়ে এলো। নওগাঁ শিকারপুর গ্রামে এসে পৌঁছেছে। ১০ মিনিট হতে চলল। রায়হান খান ফোন দিয়ে জানিয়ে দিয়েছে
আকারনায় আগেই তেমন জটিল কিছু হলে শিকদার বাড়ি ফোন দিয়ে জানাতো দুপুরেই ঘটা করে আয়োজন করে দোয়া মাহফিল করলো। আজ যদিও সানি অনুপস্থিত ছিল তাই বিষয়টি জোরালোভাবে নিল না কেউ। রায়হান খান পৌঁছাতে থানার লোক এসেছে আর কটা বাধ্য হয়ে রায়হান খানের জোরাজুরিতে শিকদার বাড়িতে ফোন দিয়েছিল তারা সবাই এখনো গ্রামেই রয়েছে, বাড়ি ফিরেনি। আজ কেউ সানির সন্ধান পাওয়া যাচ্ছে না। প্রথমে বেশি গ্রাহ্য না দেখালেও এখন দুশ্চিন্তা হচ্ছে তাদের। আর ক্ষণে ক্ষণে মেঘ ডেকে উঠছে, বৃষ্টি নেমে এলো হয়তো। সাইফ রেজওয়ান শিকদার আর শিপন তাজওয়ার শিকদারও চলে এলেন। পরনে ঘরের পোশাক দেখে বোঝা যাচ্ছে তাড়াহুড়ো করে এসেছে দুই বাড়ির সদস্য। দুপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে আয়াদচ লি এসেছে অজানা ভয়ে, গলা শুকিয়ে আসছে তারও। সানির অতি স্নেহের সে সাইফ রেজওয়ান শিকদার আফজাল হোসেনকে ফোন দিয়েছিলেন। আফজাল হোসেন সাফ জানিয়ে দিয়েছে এ বিষয়ে সে কিছু জানে না। তাদের পারিবারিক দ্বন্দ্ব অজানা নয় কার ও কাছে। এই প্রথম দুই পরিবার এক হয়ে এক কাজ করছে, যদিও কথোপকথন হয়নি কারোর সাথে কারোর, হয়তো কেউ কারো মুখ দেখেছিল একবার। সবাই এক হয়ে গোরস্থানের পথে রওনা দিয়েছে, কিছু জন বেরিয়ে পড়েছে মির্জা বাড়ির উদ্দেশ্যে। গড় স্থানের লোহার গেটের সামনে হলদে রঙের আলো জ্বলছে, ভেতরে প্রবেশ করলেও এর আলো খুব বেশি দূর যাবে না। ফোনের লাইটের আলো জ্বালিয়েছে সবাই, মাঝে মাঝে আকাশে গর্জনে আলোকিত হয়ে ওঠা আলোয় দেখা যাচ্ছিল চারপাশ হায়াত সামন। কার থাকায় কবরের পাশে সানির রক্তাক্ত শরীর সবার আগে তার নজরেই পড়ল। মুহূর্ত পা থেমে গেল, সেখানেই থরথরিয়ে কেঁপে উঠল সমস্ত দেহ। সামনে পা বাড়ানোর শক্তি নেই আর। সাফি পেছনে থাকায় আয়াদের উপর বিরক্ত হয়ে ধাক্কা মারল, আয়াদের কাঁধে চটে গিয়ে বলল, দাঁড়ালি কেন? কণ্ঠনালী থেকে শব্দ বের হলো না। কম্পিত ডান হাতটা তুলে তর্জনী আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালো। শুধু সাফি স্বাভাবিকভাবে তাকালো। প্রথমে সানির রক্তাক্ত শরীরে চোখে পড়ল। এই কয়েক কদম পিছিয়ে গেল। সাফি শুকনো রোগ দিল, একবার নিজের চোখ ভুল দেখলে মন্দ হতো না। দুই ভাইয়ের থেমে যাওয়া দেখে সবাই প্রথম বিরক্ত হলেও তাদের দৃষ্টির দিকে লক্ষ্য করে সামনে তাকাতেই থমকে দাঁড়িয়ে রইল সবাই। সামনে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না কেউ। সাফি অনবরত ঘামছে, দুঃস্বপ্নেও এটা মেনে নেওয়ার ক্ষমতা নেই তার। আগেও সানির রক্তাক্ত দেহ কোলে তুলে নিয়েছিল সাফি। শিপন তাজওয়ার শিকদার পেছনে থেকে এক প্রকার ছুটে গেলেন। সানির সাথে মন মালিন্য হওয়ার আগে বেশ ভালো রসিকতার সম্পর্ক ছিল তাদের। কোলে নিয়ে কত ঘুরে বেরিয়েছে, পারিবারিক দ্বন্দ্বে কোলে নেওয়া হয়ে ওঠেনি। আর শিপন তাজওয়ার শিকদার বসে পড়লেন দুহাতে সানির মাথাটা মাটিতে কে তুলে উলুর উপর রাখলেন। এখনো তাজা রক্ত গড়িয়ে পড়েছে, যেন কিছু সময়ের আগের ক্ষত। শিপন তাজওয়ার শিকদার অস্থির হাত রাখলেন সানির রক্ত মাখা গালে, তবে শ্বাস দেখার সাহস পাচ্ছে না। অনেক কষ্টে কম্পিত কণ্ঠে ডাক ছাড়লেন। সানি জবাব দিল না। সানি যেন আজ সে অভিমান করে মুখ ফিরিয়ে নিয়েছে, জবাব দিবে না। রায়হান খান মাথা ঝাঁকালেন কয়েকবার, এখনো যেন কল্পনার মাঝে ডুবে আছেন তিনি। সাইফ রেজওয়ান শিকদারও ছুটে গেলেন সানির কাছে। আশ্চর্যজন বিষয়ে একের পর এক ছুটে আসছে সবাই, অথচ মিনিট খানেক আগেও একাই পড়েছিল। সম্পর্ক বিচ্ছিন্ন করে দরজায় কিল দিয়েছিল, আজ এত টান। সাইফ রেজওয়ান শিকদার বহুদিন পর কম্পিত এক হাত রাখলেন সানির রক্ত মাখা কপালটার উপর। হসন্ত তেরোর সাথে ধুলোও জমে রয়েছে, আলতো ভাবে পরিষ্কার করে দিতে দিতে ব্যস্ত হয়ে উচ্চ স্বরে চেঁচিয়ে হুকুম করলেন, দাঁড়িয়ে কিসের তামসা দেখছো? আমার ছেলেকে হাসপাতালের নিতে হবে, দেখছো না এখনো রক্ত চড়ছে? প্রকৃতি হয়তো ফর রেজওয়ান শিকদারের এ কথা বিদ্রুপ করছে আমার ছেলে, অথচ নিজের বংশের রক্তের অযোগ্য সন্তান বলে উপাধি দিয়েছে বহুবার। মিনিট খানেক আগেও জেদ ধরে বসেছিল এ ছেলের খোঁজ নিবে না, তবে এই মুহূর্তে এত তাড়াহুড়ো কেন? হ্রস্ব ইকার উল খান এগিয়ে গেলেন, তিনি সাহস দেখিয়ে বসলেন। কম্পিত হাতটা রাখলেন সানির নাক বরাবর। থেমে থেমে গরম শ্বাস ছাড়ছে রবিউল খান, একটু যেন ভরসা পেলেন। বিচলিত হয়ে বললেন, সাফি। সানি শ্বাস নিচ্ছে। সাফি আয়াত খাই মূর্তির তো দাঁড়িয়ে। সাইফ রেজওয়ান শিকদার বলার পর পরই হাসপাতালের ফোন দিয়েছে, হয়তো দ্রুতই অ্যাম্বুলেন্স চলে আসবে। রায়হান খান এবার এগিয়ে এলেন, আশেপাশে খেয়াল নেই তার। তিনি যে স্বয়ং সাইফ রেজওয়ান শিকদারের পাশে মাটিতে গা ছেড়ে বসলেন, সেদিকে খেয়াল নেই তার। তার দৃষ্টি সানির রক্ত মাখা শরীরটার দিকে। কালো পোশাকে ধুলোগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, চোখ জোড়া বন্ধ করে রেখেছে, খোলেনি কারো ডাকে, খুলেনি সানির। সবার উপর অভিমান তার গাঢ়। সানির ডান কাজের ঠিক 4 আঙ্গুল নিচে ক্ষত স্থান থেকে এখনো রক্ত গড়িয়ে পড়ছে। রায়হান খান কম্পিত হাত রাখলেন সেখানে, হয়তো রক্ত ঝরে পড়া বন্ধ করতে চাইলেন। এত রক্ত ঝরে পড়া প্রাণহানির কারণ হতে পারে, ঝুঁকি রয়েছে এতে। তব আর প্রকৃতি হয়তো চাইল না রায়হান খানের হাতে সানির দেহ থেকে ঝরে পড়া রক্তগুলো লেগে থাকুক, তাই হয়তো আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টি নামক পানি ধুয়ে দিল শর্তে। আজ সানি আর রায়হান খান দুজনে হেরে গেল, কঠিনভাবে হেরে গেল দুজন। সানি অস্ত্র হাতে তুলে নিল, আর রায়হান খান সানির সেই পাপিষ্ঠ রক্ত স্পর্শ করল। রায়হান খানের হাড় সচক্ষে দেখতে পারছে না সানি এই হারের মাঝেও জিতে যাওয়া। এই অনুভূতি কিভাবে গ্রহণ করত সানি? বৃষ্টির
পানি চোখে মুখে পড়তেই সানির চোখের পাতা নড়ে চড়ে উঠল, শরীরে জোর নেই, তৃষার কারণে সমস্ত শক্তি খাটিয়ে ঠোঁট জোড়া হালকা ফাঁকা করে বৃষ্টির পানি খেল, তবে আশেপাশে ঘটে যাওয়া কিছুই উপলব্ধি করতে পারছে না সানিরা। অয়হান খান সবাইকে উপেক্ষা করে সানির শরীরটা নিজের কাছে টেনে নিলেন, বৃষ্টির পানিতে লাল টকটকে রক্ত ধুয়ে যাচ্ছে। রায়হান খান আলতো ভাবে হাত রাখলেন সানির উজ্জ্বল শ্যাম বরণ মুখটাতে, এত যত্ন নিয়ে প্রথম স্পর্শ করলে সানিকে সানি উপলব্ধি করতে পারলে তার থেকে খুশি আজ হয়তো কেউ হতো না। রায়হান খান কম্পিত স্বরে ডাক ছাড়লেন, সানি খুব বেশি কষ্ট হচ্ছে। এই প্রথম রায়হান খান সানির কষ্টের খোঁজ নিলেন, প্রকৃতি ঠাট্টা করবে নাকি ও কার্য করবে, দ্বিধা দ্বন্দ্বে ভুগছে সবাই। রায়হান খান আলতো ভাবে হাত বুলালেন সানির গালে, কম্পিত কণ্ঠে বেশ আদরে ডাক ছাড়লেন, বাবা। এই ছোট ডাক শোনার জন্য কত আফসোস ছিল সানির, তার সামনে সবাইকে যতবার রায়হান খান করে বাবা বলে সম্বোধন করত সানিরও ভীষণ স্বাদ জাগত। আগে তো কয়েকবার মুখ ফুটে বলেও ছিল, এ নিয়ে তর্ক বিতর্ক চলেছে অনেক, 17 বছর এত দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে সে সম্বোধন আজ পেল সানি, অথচ সানির আফসোস নামক সৌভাগ্য সে ডাক শুনতে দিল না, নাকি সানি আর শুনতে চায় না? এ উত্তর এখনো যেন ঝাপসা। রায়হান খান সানির মাথাটা নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরলেন, এত বাজেভাবে হেরে গেলেন। রায়হান খান সানির ছোট ছোট চুলের ভাঁজ আর শুকনো পাতা লেগে রয়েছে, রায়হান খান পরিষ্কার করে দিলেন এক হাতে, বেশ আদরে সানির কপালে গাঢ় করে চুমু খেলেন। সানির একটা কথা হরফে হরফে মিলে গেল, আজ মানুষের রাগ মান অভিমান অভিযোগ সব কিছুর ইতি ঘটে মৃত্যুতে। মানুষে রকদর বারে হারালে স্নেহ মাখা স্পর্শ যদি আগে পেত, কি এমন ক্ষতি হতো আজ? সানির হাতে খুনের দাগ লাগতো না, তার দ্বারা কোনো ভুলও হতো না, আজ জীবনের উপর তিক্ততাও আসতো না। রায়হান খান করে কেঁদে উঠলেন, আজ সময় যেন হতবাক। রায়হান খান বড় মুখ করে বলেছিলেন সানির পরে থাকা লাশটাও ছুঁয়ে দেখবেন না, অথচ আজ হারিয়ে ফেলার ভয়, এত অশ্রু কেন? রায়হান খান করে কেঁদে বলে উঠলেন, ঠিক আছে আমি হেরে গেলাম, খুশি তো? ছেড়ে যাওয়ার পায়তারা কর। বিনা 17 বছর ভাত দিয়ে পেলেছি, সে ঋণ সুদে আসলে পরিশোধ না করে গেলে আমি রায়হান খান তোকে ছাড়বো না। যাবি না, একদম যাবি না, এত কষ্টে আগলে রেখেছি তোর খাটিয়া ধরার জন্য, তোর না আমাকে বাবা ডাকার ইচ্ছে? একবার ডাক, আর বারণ করব না। দেখ তোকে বুকে আগলে নিয়েছে, তুই ছুঁয়ে দেখবি না আমাকে? রাগ কর, অভিমান কর, কিন্তু ছেড়ে যাওয়ার চেষ্টা করবি না। অভিমান সানির গাঢ় তাই জবাব দিল না, সাড়া দিল না রায়হান খানের ডাকে। এখন সানি যেন কোটি নাও প্রতিশোধ নিচ্ছে, সাজা দিচ্ছে সবাইকে। রায়হান খান আষ্টে পৃষ্ঠে আগলে রেখেছে সানিকে। সানির কথাই সত্য হলো, সানি বড় মুখ করে বলেছিল, আমাকে বাঁচিয়ে রাখা আপনার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। সাফি ঠাই দাঁড়িয়ে এখনো বৃষ্টির পথ আকার নিতে শরীর ভিজে যাচ্ছে সবার। সাফি এখনো ঘরের মাঝে রয়েছে। আয়াদ এবার একটু একটু করে এগিয়ে গেল সানির কাছে, সানির ক্ষত পায়ের দিকে নজর গেল। আয়াদ সানির ক্ষত পা হাত দিয়ে ধরল, ডাক ছাড়ল কয়েকবার, সানি ভাই, সানি ভাই। এই প্রথম সানি আয়াদের ডাক উপেক্ষা করল। আয়াদ আর সারার এক ডাকে সাড়া দিত। সানি ছোট থেকেই দুজন তার স্নেহের সময়ের সাথে সাথে সারার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টিয়েছে, যদিও এর জন্য সারাই সম্পূর্ণ দায়ী। সাফি অবা কহয়ে সানির অভিমান দেখছে, সম্পূর্ণ অধিকার রয়েছে অভিমান করার। কিছু সময়ের ভেতর অ্যাম্বুলেন্সের আওয়াজ এলো। সানি ভারী যুবক ছেলে, ভার থাকা স্বাভাবিক। সাফি আর আয়াদের মতো যুবক ছেলে সানিকে তুলতে পারছিল না, হাতকা চন্দ্রবিন্দু পছিল, তাদের এ ভার তোলার শক্তি নেই। সাফি ভার তুলেছিল একবার, এবার শক্তি পাচ্ছে না। এবার সেও অন্যায় করেছে সানির সঙ্গে, সানিও অন্যায় করেছে সাফির সঙ্গে। সানি সবার অন্যায় ক্ষমা করে দিয়েছে বহুবার, অথচ সাফি একবার রাগ দেখিয়েছিল, মুখ ফুলিয়ে। সানিও কথা বলল না আর, এখন সবাইকে কঠিন হুমকি দিচ্ছে। অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে সানিকে, কতগুলো ডাক্তার সানিকে ঘিরে নিল। মুহূর্তে তাদের কার্যক্রম বাইরে থেকে দেখতে পেল না কেউ, তবে সানির জোরে শ্বাস নেওয়ার শব্দ পেল। কষ্ট হচ্ছে সানির হয়তো, তবে আশ্চর্যজনক বিষয়, সানি ভেবেছিল শেষ মুহূর্তে তাকে দেখার কেউ নেই। সানি তো লোকসংখ্যা গুনছিল, অথচ আজ সানির জন্য কতজন ছটফট করছে যাদেরকে গণনা করার সাহস ছিল না তার। যাদের ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করত সানি, যাদের ভালোবাসার কামাল ছিল, আজ তারা সানিকে হারানোর ভয়ে ছটফট করছে। প্রকৃতির হিসাব কি একেই বলে? হয়তো এটাই প্রকৃতির নিখুঁত হিসাব, এই মুহূর্তগুলো যোগ হ্রস্বই কার সানি সচক্ষে দেখতে পেত, তাহলে কি বলতো হেরে গিয়েও জিতে যাওয়া? এটা যেন ভয়ঙ্কর সৌভাগ্যের বিষয়, কারো কাছে আফসোসের কারণ হয়ে থাকাও সৌভাগ্যের বিষয়, আসলেই সৌভাগ্যের বিষয়। গায়ে অনেক কাদা মাটি লেগে রয়েছে, শরীর বেয় একার এখনো টুপুটুপ করে পানি গড়িয়ে পড়ছে। অক্সিজেন মাস্ক লাগানো গাড়ি চলছে আপন গতিতে। সানির এক পাশে বসে রয়েছেন রায়হান খান, রবিউল খান, সাইফ, রেজওয়ান শিকদার আর শিপন তাজওয়ার শিকদার। সামনে বসে রয়েছে সাফি আর আয়াত, জড়বস্ত হ্রস্ব উকার মতো বসে রয়েছে সবাই। সকলে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সানির দিকে। আজ সানির মুখ থেকে নজর সরাতে তারা নারাজ। সাইফ, রেজওয়ান শিকদার অ্যাম্বুলেন্সে থাকা হলদে রঙের টাওয়াল নিয়ে সযত্নে সানির মাথা মুছে দিল। ছোট
থেকেই এ ছেলের শরীরে বৃষ্টির পানি সয় না, আর তখন থেকে ভেজা কাপড়ে রয়েছে। সাইফ রেজওয়ান শিকদার হাত বুলালেন। ঠিক আছে, আমি আমার এক কথার জবানে হেরে গেলাম। বাবার ঘরে চাবি নিবে না, তোমার শাসনজেদ মেনে নিব, এত রাগ দেখায় না তোমার বড় আব্বু আগের মতো হয়ে যাবে। তুমি ছেড়ে যাওয়ার হুমকি দিও না, আমি আর আমার ছেলেকে চোখের আড়াল করব না, আর আঘাত করার সুযোগ পাবে না কেউ। রায়হান খান একবার শুধু ঘাড় ঘুরিয়ে তাকালেন। সাইফ রেজওয়ান শিক দ্বারের দিকে পরক্ষণে আবারও নজর সরিয়ে নিয়েছেন। ভোরের দিকে ঘুম আড়মোড়া দিল সারা। ফজরের আজান দেয়নি, এখনো মাথাটা ভারী হয়ে আছে, এখনো মাথাটা তুলতে গিয়েও পারছে না। আপাতত মস্তিষ্ক যেন নিস্তব্ধ হয়ে রয়েছে সারা কষ্ট। এক আর চোখ মেলে তাকালো ঘরে, ডিম লাইটের হালকা আলোটাও চোখে বাজছে অনেক। চোখ পিটপিট করলো কয়েকবার, পাশ ফিরে তাকালো। মিনু শুয়ে রয়েছে, ঘড়ির দিকে তাকালো। একটু পর আজান দিবে। সানি হয়তো ফ্রেশ হতে গিয়েছে, ঘুমিয়ে পড়েছে কখন। হ্রস্ব উকার্মের রেশ না কাটায় আপাতত কিছু স্মরণ হচ্ছে না। চোখে মুখে পানি দেওয়া প্রয়োজন। এলোমেলো শাড়ির আঁচল ঠিক করে নিচে নামলো, মাথা তুলে রাখতে কষ্ট হলেও উঠে দাঁড়ালো, পা বাড়ালো ওয়াশরুমের দিকে। সময় নিয়ে চোখে মুখে পানি দিল। ওকার এবার একটু হালকা লাগছে। পরক্ষণেই তার হুঁশে এলো, সানি নেই। এবার কপাল কুঁচকে এলো। ছাড়ার বেশ চিন্তিত হয়ে ঘরে ফিরে এলে দরজা খুলে মাথা বের করে বাইরে উকি দিল একবার। আশেপাশে একদম শান্ত পরিবেশ। শেষ ঘটনা মনে হতে লাগলো ধীরে ধীরে। মুহূর্তেই অস্থির হয়ে উঠল সারা। নিজের ফোন হাতুড়িয়ে খোঁজার চেষ্টা করতেই বিছানার পাশে নজর পড়ল ডায়েরি। সাদা রঙের মলাটে লাল রঙে লেখা, আমরণ চেয়েছি তোমায়। কৌতূহলে ডায়েরি হাতে নিল সারা। বুক সেলফে ও হাতুড়িয়েছে, এটা নজরে পড়েনি কখনো। ধূপ করে মেঝেতে ছড়িয়ে পড়ল কতগুলো ছবি। সারা নিচে তাকালো, বেশ খানিকটা ঝুঁকে ছবিগুলো হাতে তুলে নিল। তার হাতে পরে দেওয়া সানির সেই এলোমেলো ফুলের নকশা, ছোট বেলার অনেকগুলো ছবি। শুধু একটা যুবতী সারার ছবি রয়েছে। পরিবার মিলে ঘুরতে গিয়েছিল তখন সানি দেশের বাইরে। লাল রঙের থ্রি পিচ পরেছিল সারা, সেদিন অনেক খুশি ছিল সারা। সেদিনেরই তোলা একটা ছবি। সারা সব দাঁত বের করে হাসি দিয়েছে সব ছবি গুলো দেখে বিস্মিত হলো সারা। সারা ডায়েরির পৃষ্ঠা উল্টালো বিস্ময়ে, চোখ জোড়া গোল হয়ে গেল সারার। তাদের গল্পের সূচনার তারিখ দিয়ে শুরু। সারা ধূপ করে বসে পড়ল বিছানায়। ছোট ছোট ছন্দ আকারে কত জটিল উক্তি লেখা দুজনে। প্রথম হাত ধরা, প্রথম স্পর্শ, সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে লিখেছে সানি। অথচ মুখ ফুটে তখন কিছু বলতো না। তাকে কতটা শক্ত খোলসে আবৃতে ঢেকে থাকা মানুষ। একটা লেখায় চোখ আটকে গেল সারার। তুই আমার জন্য বারণ, সবাই তাই বলে, অথচ মন মানে না। মন তোকে চায়, প্রতিক্ষণে চায়। তোকে ভুলে থাকা নাকি প্রয়োজন সংসারের নিয়ম, তাই কিন্তু বল হৃদয় কি কোনো নিয়ম মানে? প্রতিদিনই চেষ্টা করি ভুলে যেতে, দূরে সরিয়ে রাখতে, অথচ তুই যেন রক্তে মিশাছিস। তুই এমন এক ব্যাধি যে না সারিয়ে তোলা যায়, না মেনে নেওয়া যায়। সারার চোখ জোড়া ভিজে এলো এবার। তাদের বাস্তবতা এতটা কঠোর না হলে পারত না। সারার চোখ আটকে গেল সর্বশেষ পৃষ্ঠায়। তোমার আর আমার সংসার দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেল। ভীষণ ইচ্ছে রকম শত শত মাস, কয়েক বছর, কয়েক ঋতু তোমার সাথে কাটিয়ে দেই। এই ইচ্ছেও কি অপূর্ণ থেকে যাবে জানা নেই। সময় অল্প নাকি দীর্ঘ, উত্তর এখনো জানা নেই আমার কাছে। তবে আমাদের অভিযোগের সম্পর্কের আকার ইত্য আমরণ হয়তো এই মিলনমেলায় তোমার আর আমার ভালোবাসার গল্প এক অপূর্ণ উপন্যাসের মতো, যার শেষ অধ্যায় কেউ লিখেনি। শুধু সময়ের পাতায় থেমে আছে কিছু অসমাপ্ত বাক্য, কিছু অজানা স্বপ্নের খণ্ডাংশ, যা প্রতিটা নিঃশব্দ হ্রস্ব ইকার বিসর্গ শ্বাসে কাঁধে। হয়তো বিচ্ছেদের ভেতরেই লুকিয়ে ছিল আমাদের মিলনের চিহ্ন। প্রতিটা শব্দ এখনো ভাবাচ্ছে সারাকে। উদ্ভট কর্মকাণ্ডের মানে কি? মানুষটা কি মজা করছে তার সঙ্গে? না, এমন রসিকতা সানি কখনো করে না। সারাস স্থির হয়ে ফোন খুঁজে পড়ায় ব্যস্ত হয়ে পড়ল। সারার শব্দে মিনুরও ঘুম ভেঙে গেল। ফজরের আজানের ধ্বনি ভেসে এলো কানে। অবশেষে বিছানার পাশে ছোট টেবিলটার ড্রয়ারের পেয়ে গেল ফোন। ফোন বন্ধ দেখে এবার একটু ভয় ঢুকলো মনে। অম্পিত হাতে ফোন চালু করতেই নিস্তব্ধ ঘরে ফোনের আওয়াজ ভেসে উঠল। সানির নাম্বারে ফোন দিল সারা। বন্ধ কয়েকবার চেষ্টা চালালো। একই ঘটনা পুনরাবৃত্তি ঘটছিল বারবার। কম্পিত দেহর সঙ্গে চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল ভয়। আর উপায় না পেয়ে পা বাড়ালো শায়লা বেগমের ঘরে। এক প্রকার দৌড়ে ছুটে গেল সারা। শায়লা বেগম ঘুম থেকে উঠলেন মাত্র। ঘুম হয়নি আজ থেকে ঘুম থেকে জেগে উঠেছে সারা। দরজায় কম্পিত কণ্ঠে ডাক ছাড়ল, মামুনি, এত ভোরে সব। আকাররার এমন কণ্ঠস্বর শুনে একটু ধরফরিয়ে উঠলেন শায়লা বেগম। এমনিতেই ঘুম হয়নি তার। দরজা খুলে বের হলো শায়লা বেগম। শায়লা বেগমকে দেখে দুকরে কেঁদে উঠল সারা। অস্থির কণ্ঠে বলল, মামুনি, সানির সাথে কথা হয়েছে আপনার? সব। আকারওয়ালা বেগম না সূচক মাথা নাড়ালেন। কৌতূহল কণ্ঠে বললেন, না, ঘরে নেই সানি। সারা না সূচক মাথা নাড়ালো। মায়ের মন আরও বেকুল হয়ে উঠল। গতকাল থেকেই মনটা ভার ভার লাগছিল, যদিও সেদিন শায়লা বেগম এর মন একটু ভারী থাকেন। আর দিনে স্বামীকে হারিয়েছেন, তাই নিজের অস্থিরতাকে খুব বেশি গুরুত্ব দেননি শায়লা বেগম। মন ছটফট করছিল, এজন্য ছেলেকে খুঁজেছিল অনেক।
সানির অবস্থা আশঙ্কাজনক, তাই রাতারাতি ঢাকায় আনার ব্যবস্থা করা হয়েছে। সানির হাসপাতালে আনা হয়েছে ভোর রাতের দিকে। নাহিদও চলে এসেছে। শিকদার বাড়ির সকল মহিলা সদস্যগণ উপস্থিত। তোহা জড়বস্তুর মতো দাঁড়িয়ে রয়েছে। সেদিনের পর আর কথা হয়নি তাদের। তার একপাক্ষিক সম্পর্ক হাস্যকর, বরাবরই একপাক্ষিক হসন্ত পরখ হাস্যকরই থাকে না। সবার সম্মুখে দাঁড়িয়ে কাদার সুযোগ থাকে না, থাকে অনুভূতি প্রকাশের সুযোগ। একপাক্ষিক বলতে একাই এর বোঝা বয়ে নিয়ে বেড়াও যন্ত্রণা। একান্তই তোমার রেজা ছোট, এত কিছু বুঝে না, তাই চুপচাপ মায় এক আর রকলে বসে রয়েছে। আসনের ব্যবস্থা থাকলেও সবাই দুই সারি হয়ে বসে রয়েছে মেঝেতে। এখনো নোংরা ভেজা কাপড় পরনে, যেন প্রাণহীন জড়বস্তু। সবাই সবারই প্রাণ যেন একজনের নিঃশ্বাসে আটকে রয়েছে। এত টান, এত ভালোবাসা যেখানে যেখানে এত ভালোবাসা লুকিয়ে রয়েছে, সেখানে এত অভিমান হয়। জেতের খেলা প্রশ্রয় দেওয়া কি মানায়? প্রকৃতি কারো না কারো মাধ্যমে সতর্ক করে দিয়েছিল সবাইকে। এত অভিমান, এত ক্রোধ, এত জেদ প্রশ্রয় দিতে নেয় সবক হ্রস্ব ইকার ছুর সীমা অতিক্রম করলে ভালো কিছু বয়ে আনে না। তখন তারা মানেনি কেউ। আজ এসব যেন বেমানান। তবে সানি অভিমানে মুখ ফিরিয়ে নিলে অন্যায় হয়ে যাবে কয়েকজনের সাথে, বিশেষ করে তার মা আর তার সহধর্মী নিয়ে। দুজনেই তার জন্য তো হসন্ত যা করেছে অনেক কিছু। আজ যদি সে তাদের ত্যাগ করে, অন্যায় হয়ে যাবে, ভীষণ অন্যায় করা হবে দুজনের সাথে। যদিও সানির আত্মা এখনো অতৃপ্ত, অনেক না পাওয়া অপ্রাপ্তি রয়েছে তার ঝুলিতে। তার অতৃপ্ত আত্মা বিদায় নিতে চাইবে মায় যেন উত্তরের অপেক্ষা করছে। সবাই জড় বস্তুর মতো নিস্তব্ধ হয়ে বসে রইলেও শুধু নাদিয়ার ফুপিয়ে ওঠা কান্নার আওয়াজ ভেসে আসছে থেকে থেকে। আয়াত কয়েকবার লক্ষ্য করেছে মেয়েটা হেঁচকি তুলছে বারবার। বয়স কম, তাই সামলাত এক আর পারছে না নিজেকে। শুকনো কাশছিল মেয়েটা। নাদিয়া তার পাশে মেঝেতে বসেছিল। আয়াদের কানে তীব্রভাবে হানা দিচ্ছে। সেই কান্নার স্বর বারবার জানান দিচ্ছে তার সানি ভাই দূরে চলে যাওয়ার হুমকি দিচ্ছে। উপায় না পেয়ে উঠে দাঁড়ালো আয়াত। পানির বোতল এনে নাদিয়ার সামনে ধরল। চোখের ইশারায় বলল পানি। টুকু খেতে নাদিয়া দুকরে কেঁদে উঠল। আরও আয়াদের বাড়িয়ে দেওয়া হাত দুই হাতে মুঠো করে ধরে বলল, সানি ভাইয়ের কিছু হবে না তো? বুক কেঁপে উঠল আয়াদের। দীর্ঘ শ্বাস ফেলে না সূচক মাথা নাড়িয়ে আশ্বাস দিল।